আপনারা শুনছেন সম্পূর্ণ বাংলা অডিও বুক কপিক্যাট মার্কেটিং। এটা এমন একটা বই যা আপনাকে কপি করে ধনী হতে শেখাবে। বইটিতে লেখক সম্পদশালী এবং ধনী হয়ে ওঠার অনেকগুলো রাস্তা স্টেপ বাই স্টেপ বলেছেন, যেগুলোকে শুধুমাত্র কপি করে আপনি অনেক বেশি সম্পদের মালিক হতে পারেন। বইটিতে অনেক বেশি পরিমাণে ইনফরমেটিভ নলেজ শেয়ার করা হয়েছে। এই অডিও বুকটি বোঝার জন্য আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইন্ট্রোডাকশন: যদি আপনার কাজের পরিণাম পছন্দ না হয়, তবে আপনার নীতিকে পরিবর্তন করুন। আজকের দিনে দুইটা জিনিস খুব জরুরি। প্রথমত, ধনীদের এটা বুঝতে হবে গরিবেরা কিভাবে কতটা খারাপ অবস্থায় জীবন কাটায়। দ্বিতীয়ত, গরিবদের এটা জানা উচিত ধনীরা কিভাবে কাজ করে। আমরা কপিক্যাটের দুনিয়াতে বসবাস করি। মুরব্বীদের কথা শোনার ব্যাপারে বাচ্চারা কখনো গুরুত্ব দেয় না, কিন্তু তাদের কপি করার ব্যাপারে বাচ্চারা অনেক এক্সপার্ট হয়। লেখক বলেন, কম বয়সে আমি যে বইগুলো প্রথম পড়েছিলাম তার মধ্যে একটা লাইন আমাকে এবং আমার বন্ধুকে অনেক পেরেশান করত। টাকা থেকেই টাকা আসে, তোমাকে শুধু ডিজাইনটা ঠিক মতো নকল করতে হবে। আমি প্রথমেই বলেছি, লাইনটা খুব রহস্যময় লাগতো আমার কাছে, কিন্তু এই লাইনের বিচারধারা সত্যি বলতে অনেক গভীর। সম্পত্তি অর্জন করার জন্য কপিক্যাট করতে আমরা তরিকা কেন খুঁজে পাই না? এর ব্যাপারে চিন্তা করুন। আমরা আমাদের জীবনে কত কিছু কপি করে শিখে নেই, ঠিক বলছি তো নাকি? কিন্তু একটা জিনিসের কপি আমরা ভুলে যাই, যাই অধিকাংশ মানুষ সম্পত্তি অর্জনের কপিক্যাট করতে ভুলে যায়। এটা সত্য, আমরা সকলেই কপি করার ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট হই। আমাদের প্রত্যেকের মধ্যে নানান রকম যোগ্যতা থাকে, যা আমরা আমাদের আলাদা আলাদা এক একজন ব্যক্তি বানাই। কিছু মানুষ ভালো ড্যান্স করতে পারে, আর কিছু মানুষ নাচতে পারে না। আমাদের মধ্যে কেউ ভালো ছবি আঁকতে পারে, আর বাকিদের আঁকা ছবি অনেক বাজে হয়। আমাদের মধ্যে কিছু মানুষ খেলাধুলায় পারদর্শী হয়, আর বাকিদের কাছে খেলাধুলা কঠিন বলে মনে হয়। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস ভালো থাকে, কোনো রকম সন্দেহ ছাড়াই কথাটিতে আপনারা একমত হবেন, আর সেটি হলো কপি করতে পারা। আপনি কখনো চিন্তা করে দেখেছেন আমরা কপি করতে কতটা অভিজ্ঞ? যখন কপিকেটিংয়ের সময় আসে, তখন বলতে হবে প্রকৃতির কাছ থেকে পাওয়া অন্যতম সেরা উপহার এটি। আমরা কপিক্যাটিং করতে অভ্যস্ত। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার যোগ্যতা যাই হোক না কেন, কপি করার ব্যাপারে আপনি বিশেষভাবে অভিজ্ঞ। কপিক্যাটিং বিশেষ গুণ, যেটা আমাদের সকলের মধ্যে আছে। তাহলে সম্পত্তি অর্জন করার তরিকার কপিক্যাটিং কেন আমরা করতে পারি না? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবকিছু কপি করতে থাকি। আমাদের জন্মের দিন থেকেই কপিক্যাটিংয়ের প্রসেস শুরু হয়ে যায়। আমাদের মাতৃভাষা আমরা আশপাশে মানুষদের কপি করে শিখি। কিভাবে খেতে হয় সেটাও আমরা মানুষদের দেখে কপি করে শিখি। কিভাবে চুল আঁচড়াতে হয় সেটাও একটা শিশু আশপাশে মানুষদের দেখে কপি করে শিখে। কিভাবে হাঁটতে হয় তাও আপনি শিখেছেন কাউকে না কাউকে দেখে। জামা কাপড় পরা, সাজগোজ করা, সবকিছু আমরা কপি করে শিখি। যখন আমরা স্কুলে ভর্তি হই, প্রতিটা অক্ষর আমরা নকল করে করে শিখি। যদি আপনি পশ্চিমা সভ্যতায় জন্মগ্রহণ করে থাকেন, আপনি খাতার বাম থেকে ডান দিকে লেখার পদ্ধতি নকল করেন। আর আপনি যদি আরব কোনো দেশে জন্মগ্রহণ করে থাকেন, আপনি ডান থেকে বাম দিকে অক্ষর লিখতে শেখেন। যেভাবে যেভাবে আমরা বড় হতে থাকি, আমরা নকল করে গাড়ি চালানো শিখি, ঠিক তো নাকি? কিভাবে পেছনের গ্লাসে দেখতে হয়, কিভাবে রাস্তার মোড় ঘোরার সিগন্যাল দেখে গাড়ি ঘোরাতে হয়, স্পিড লিমিট কিভাবে বুঝতে হয়, কিভাবে পেছনের ব্যাক মিরর দেখতে হয়, রাস্তার মোড় ঘোরার সিগন্যাল দেখে সিগন্যাল ঘোরা, স্পিড লিমিট এর মধ্য থেকে গাড়ি চালানো এবং প্রয়োজন অনুপাতে গাড়ি ব্রেক করা কিভাবে করতে হয়, এই সমস্ত কিছু আমাদের ইনস্ট্রাক্টরকে কপি করে আমরা শিখি। যে আপনাকে গাড়ি চালানো শিখিয়েছে তাকে নকল করার ব্যাপারে আপনি যত সফলভাবে নকল করছেন, গাড়ি চালানোতে আপনি তত এক্সপার্ট হয়ে উঠছেন। যেমন দেশ তেমন ভেষ। আমাদের আশপাশের লোকেদের নকল করতে আমরা অনেক অভিজ্ঞ হই। আমরা ওই সময় আশ্চর্য হই যখন আমরা বিভিন্ন সভ্যতার মানুষদের অনুসরণ আমাদের আশপাশে দেখতে পাই। যেমন দেশ তেমন ভেষ। বিশেষ করে যখন আমরা অন্য কোনো দেশে যাই, তখন আমরা এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করি। আমরা আমাদের আশপাশের রেওয়াজগুলো মানতে এতটা উৎসুক হই যা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে যখন আমরা শুনতে পারি অন্য কোনো দেশের মানুষ আমাদের রেওয়াজ বা সংস্কৃতিগুলো অনুসরণ করছে, তখন আমরা বেশ আশ্চর্য হই। নিচে আমি আপনাদের বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মানুষের টিভি দেখার সময় কি খায় তারা, এটার কিছু উদাহরণ দিচ্ছি। ইউনাইটেড স্টেটসে পপকর্ন খায়। যদি আপনি চীনে যান, চীনে টিভি দেখার সময় মানুষ চিকেন ফিট খায়। জাপান টি স্যান্ডউইচ, মেক্সিকো রোস্টেড কর্ন, ভারত মটন স্যান্ডউইচ, কোরিয়া রোদে শুকানো শামুক। আপনি কি চিন্তা করতে পারেন তারা এগুলো কিভাবে খেতে পারে? রোদে শুকানো শামুক কিংবা চিকেন ফিট এগুলো মানুষ খায়। চিন্তা করুন, যদি আপনি কোরিয়াতে বড় হয়ে থাকতেন, তবে টিভি দেখার সময় আপনি কি খেতেন? জি, সান ড্রাইড শামুক। কাজ করার তরিকাতে নকল। এখানেই আমি আমার মূল বিষয়বস্তু সামনে আনতে চাচ্ছি।
বিভিন্ন অঞ্চলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংস্কৃতির বিভিন্ন পার্থক্য থাকে, কিন্তু প্রত্যেক স্থানে একই জিনিস কমন, আর তা হলো যে সংস্কৃতি দ্বারা আমরা বড় হয়েছি আমরা তাকে নকল করি। আমরা এত বেশি নকল করি যে আমরা কোনো রকম চিন্তাভাবনা না করেই তাকে স্বীকার করে নেই। নকল করার ব্যাপকতা এতটা প্রচুর যে নিঃশ্বাস নেয়ার পর প্রকৃতির দ্বিতীয় সবচেয়ে বড় উপহার হলো এই নকল করতে পারার ক্ষমতা। তাই আমি আপনাকে পুনরায় জিজ্ঞাসা করছি, সম্পত্তি অর্জন করার তরিকাগুলোর নকল এখনো পর্যন্ত আপনি কেন করেননি? এটা ভুল নয় যে শেখার একটা গুরুত্বপূর্ণ তরিকা যেটা মানুষ জানে তা হলো নকল। আমাদের জীবনের ছোট বিষয় থেকে নিয়ে বড় বড় বিষয় যা আমাদের সিদ্ধান্তকে পাল্টে দেয় তার উপর নকলের অনেক বেশি প্রভাব থাকে। উদাহরণ হিসাবে আমরা আমাদের জীবনের অনেক বড় ভাগ আমাদের চাকরি করার পেছনে পার করে দেই। আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন আপনি যে কাজটি করছেন আপনি সেটা কিভাবে শিখেছিলেন? কম্পিউটারে লেটার লেখা, ইমেইল লেখা আপনি কিভাবে শিখেছিলেন? আপনি কিভাবে জেনেছেন কাজে যাওয়ার সময় কী ধরনের কাপড় চোপড় পরতে হয়? আর যারা নতুন চাকরিতে এসেছে তাদের কাজ করা আপনি কিভাবে শেখান? এটা কি সঠিক নয় যে নকল করে আপনি যা শিখেছেন আপনি সেটাই শিখাচ্ছেন? মনোবিজ্ঞানিকগণ একে মডেলিং বা মিররিং বলে, কিন্তু বিশেষজ্ঞ রূপে আমি একে নকল করা বলবো। এখানে কোনো বিবাদ নেই যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নকল করতে থাকি, কারণ নকল করাটা সহজ। প্রতিবার আমাদের শুরুটা নতুন করে করতে হয় না। নকল করা সহজ হয় আর আমরা এই কাজে অভিজ্ঞ হয়ে উঠি। একটা কথা আছে, বানর যা দেখে তাই করে, ঠিক সেরকমই মানুষও যা দেখে তাই করে। এজন্য আমি বলবো আমরা নকলের সংসারে বসবাস করছি। এই জগতের প্রতিটা প্রাণী যদি একটা কাজে পারফেক্ট হয় তা হলো নকল করা বা কপি করা। 1000 বছর আগে কৃষকের সন্তানরা তাদের পিতা মাতাকে দেখে কৃষক হতো, মুচিদের সন্তানরা মুচির কাজ শিখে মুচি হতো। এজন্য আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা টাইটেল তাদের কর্মের উপর ভিত্তি করে রাখা হয়েছে, যেমন ফার্মার, স্মিথ, কার্পেন্টার, টেইলার ইত্যাদি। উদ্যোগী যুগের ফলস্বরূপ ফার্মার, স্মিথ, কার্পেন্টার এবং টেইলারের মতো উপাধিওয়ালা লাখ লাখ বাচ্চারা তাদের বাপদাদার ব্যবসা থেকে আলাদা হয়ে শহরে কাজের নতুন ধরনের নকল করতে শুরু করে। পুরুষের পর পুরুষ, জেনারেশনের পর জেনারেশন ধরে অতীতের কাজগুলো ঠিকমতো চলছিল, বিশেষ করে 20 শতাব্দীর পূর্বে, মানে 1900 সালের পূর্বে পর্যন্ত এটা চলছিল। কিন্তু 1900 সালের পর উদ্যোগী যুগ এর আগের যুগের ধ্যান ধারণাকে পাল্টাতে বেশ বেগ পেয়েছে। অনেক মানুষ নিজেদের পরিবার ও বন্ধুদের নকল করেছে এবং তাদের বাপদাদার ব্যবসা ছেড়ে 9টা-5টা চাকরিতে যোগ দিয়ে খুশি থাকতে শিখেছে। যতক্ষণ পর্যন্ত লোকজনের আকাঙ্ক্ষা তাদের জীবনের স্তরের থেকে সামনে এগিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত লোকজন চাকরি নিতে থেকেছে। আস্তে আস্তে তারা যতটুকু পাচ্ছে তাতে সন্তুষ্টি খোঁজার চেষ্টা করছে। একবার চিন্তা করে দেখবেন, আমাদের জীবনে অন্যান্য সব কিছুর মতো নকল করারও একটা দুর্বল দিক রয়েছে। আমরা কোনো বিষয়ের নকল করছি, এর মানে এই নয় যে সেটা ঠিকই হবে বা সেটা আদর্শই হবে, সেটাই একমাত্র সঠিক রাস্তা, এমনটা ভাবা বোকামি। দুর্ভাগ্যবশত নকল করার মাধ্যমে আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতায় হ্রাস ঘটে। মেইন স্ট্রিটের একজন দোকানদারের কাহিনী আমার মনে আছে, যিনি বাবা আদমের জামানার ঘড়ি দোকানের জানালায় লাগিয়ে রেখেছিল। কিছু বছর পর দোকানদার দেখতে পায় একজন ভদ্রলোক দোকানের সামনে দুপুরে এসে ওই পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে থাকে এবং পকেট থেকে নিজের ঘড়ি বের করে কি যেন করে। দোকানদার তার কাছে জিজ্ঞেস করে, আপনি প্রতিদিন আমার ঘড়ির সময় এর সাথে এটা মিলান? একটা হাসি দিয়ে লোকটা জবাব দিল, আমি শহরের কোম্পানিতে ফোরম্যানের চাকরি করি। প্রতিদিন সন্ধ্যা 5টায় আমার কাজ শেষ করার হুইসেল বাজাতে হয় এবং আমি চাই এই কাজটা প্রতিদিন সঠিক সময়ে হোক। দোকানদার বেশ আশ্চর্য হয়ে তাকে দেখে এবং জোরে জোরে হাসতে থাকে। এই ভদ্রলোক কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে হাসার কি হলো? দোকানদার বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে রাগিয়ে তোলা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু তারপরও আমার হাসি এসে যায়, কারণ এত বছর পর্যন্ত আমি এই ঘড়িটার সময় আপনার 5টা বাজার হুইসেলের সাথে মিলিয়ে আসছি। নকলের দুর্বল দিকের এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। আমরা দ্বিতীয় কারো নকল করি আর দ্বিতীয় ওই ব্যক্তি আমাদের নকল করে, আর অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা মনে করি লোকজন সঠিক কাজের নকল করছে। আমি স্পষ্ট করতে চাই, আমরা ধারণা বানিয়ে নিই আমরা সঠিক লোকেদের কপি করছি। ঠিক একইভাবে যখন আমরা কোনো কাজ এটা না চিন্তা করে করতে থাকি এটা আমাদের কেন করা উচিত, তখন কি হয়, আমাদের মনে হয় অনেকেই বিশ্বাস করবে সম্পত্তি অর্জন করার তরিকা হয়তো চাকরি করাই, কিন্তু বাস্তবে চাকরি থেকে আসল সম্পত্তি অর্জন করা যায় না। চাকরি থেকে অস্থায়ী আমদানি আসে এবং এর সাথে সম্পত্তির অনেক পার্থক্য আছে। কাজের ক্ষেত্রে নকল করার
আসুন পুরো নিরীক্ষণ করে দেখি। যেমনটা আমি প্রথমে বলেছি, শেখার একটা গুরুত্বপূর্ণ তরিকা যা মানুষ জানে তা হলো নকল করা। কিন্তু প্রতিবার আমাদের ঘরে আমাদের বুদ্ধিকে বরফ করে দেখা উচিত না। আমরা আসলে কি নকল করছি একটু বাজিয়ে দেখা দরকার। এই প্রথম অধ্যায়টিতে আমি বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনাকে সম্পত্তি অর্জন করার তরিকা নকল কেন এখনো আপনি শিখেননি? আপনি কেন এখনো এটা করতে পারেননি? উত্তরটাই স্পষ্ট। সম্পত্তি অর্জনের ট্র্যাকে আমাদের মধ্যে অধিকাংশ লোক চাকরিজীবীদের নকল করে। কেন? কারণ অনেক মানুষ এটা বিশ্বাস করে যে তাদের স্বপ্নকে পূরণ করার জন্য চাকরি একমাত্র তরিকা। চাকরির বিকল্প এর ব্যাপারে তারা অনভিজ্ঞ। হয়তোবা তারা এটা বিশ্বাস করে না যে সম্পত্তি কামানোর অন্য স্রোত ও এই দুনিয়াতে আছে, অথবা নিয়মিত চাকরির বাইরে অন্য তরিকাতে বাস্তবিক সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে নিজেদের তারা অক্ষম বলে মনে করে। কারণ যাই হোক না কেন, পরিণাম একটাই। অধিকাংশ মানুষ ওই 5% ধনী মানুষদের ফলো করার জায়গায় 95% গরিবদের লিস্টে আছে, যেহেতু তারা চাকরির তরিকাটি নকল করে আর বাস্তবিক সম্পত্তির স্থানে অস্থায়ী আমদানি বা ইনকামকে গ্রহণ করে। আপনার নিজের কি অবস্থা? নকল করার জন্য আপনি কিসের চয়েস করছেন? আপনি কি 95% লোকের মতো যারা চাকরির তরিকা নকল করতে চলেছে, নাকি আপনি 5%-এর মতো যারা সম্পত্তি অর্জনের তরিকাকে নকল করছে? আপনার অনুমান থেকে বাঁচুন। একজন হুঁশিয়ার ব্যক্তির বক্তব্য অনুসারে আমাদের মস্তিষ্ক প্যারাশুটের মতো হয়, কেবলমাত্র খোলার পরই এটা কাজ করে। আজকে অতীতের সময় থেকে আমরা আমাদের মস্তিষ্কে বেশি খোলা রাখা দরকার হয়ে পড়েছে। আর এটা জানতে হবে, চাকরি কেবল টাকা রোজগারের একটা মাধ্যম মাত্র না, এটা না তো সম্পত্তি অর্জনের মাধ্যম। আমি বিশ্বাস করি মানুষ যদি তাদের জীবনের সামনে এগুলোর প্রতি গম্ভীর হয় এবং তারা যা কিছু পাচ্ছে তার দ্বারা সন্তুষ্ট হওয়ার বদলে তাদের নিজেদের অনুমান থেকে বাঁচতে হবে আর সম্পত্তি অর্জনের বিকল্পগুলোকে খোলা রাখতে হবে। আমি বিশ্বাস করি 95% মানুষ মানে যে লোকেরা চাকরির লেখা দরজা দিয়ে প্রবেশ করে তারা পুনরায় ওই একই স্থানে যায় যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল। আমি মনে করি যদি আমরা আমাদের পরিণামগুলোকে প্রাপ্ত করতে অর্থাৎ 5% এর মধ্যে আসার প্রতি বাস্তবেই ইচ্ছুক হই, তবে আমাদের ওই দরজা দিয়ে প্রবেশ করতে হবে যেগুলো বাস্তবিক সম্পত্তি অর্জনের দরজা। পরবর্তী অধ্যায়ে আমরা ইনকাম করা এবং সম্পত্তি অর্জন করার মধ্যকার পার্থক্য নিয়ে গভীরভাবে চর্চা করব এবং আমরা শিখব অতীতের সময় থেকে আজকের বাস্তবিক সম্পত্তি অর্জন করা কেন অনেক বেশি সহজ হয়ে গেছে। এরই সাথে শেষ হলো কপিক্যাট মার্কেটিং এর অধ্যায় 1, কপি করতে শিখুন। অধ্যায় 2, বাস্তবিক সম্পত্তি কি? সম্পত্তিবান হওয়ার মানে কি? আমার জিজ্ঞাসাটা বাস্তবিক সম্পত্তির ব্যাপারে। অবশ্যই এই সম্পত্তির অর্থ বিভিন্ন লোকেদের জন্য বিভিন্ন রকম হতে পারে। কারোর জন্য জিনিসপত্র কেনার ক্ষমতা থাকাই সম্পত্তি নয়। আমার জন্য বাস্তবিক সম্পত্তি হলো স্বাধীনতা। সম্পত্তির ব্যাপারে আমার নিজের পরিভাষা হলো আমি যা কিছু করতে চাই যখন করতে চাই সেটা করার জন্য পর্যাপ্ত টাকা এবং সময় আমার কাছে থাকাটাই আমার জন্য সম্পত্তি। আপনি কি বিশ্বাস করেন বিল গেটস যে একজন বিলিয়নিয়ার, তিনি মাইক্রোসফটের প্রধান কর্মধার হিসাবে চাকরি করছেন, কিন্তু আসলে তিনি এটা করতে চান? আমি মনে করি এখানে এটা বলা উচিত হবে বিল গেটস যেটা চাচ্ছে সেটা করে যাওয়ার জন্য বিল গেটস বাস্তবিক সম্পত্তি অর্জন করছে, না তো কেবল ইনকাম করছে। সংক্ষেপে বললে স্বতন্ত্র, তাই হলো বাস্তবিক সম্পত্তি। সম্পত্তির মানে হলো চয়েস করার স্বাধীনতা। যেখানে অধিক সম্পত্তি অর্জনে বিল গেটসের ব্যবহার করছে, সেখানেই নিজের সম্পত্তি দান করার ব্যাপারে নিজের সময়ের বিনিয়োগ করছে চক ফিনি। এরা উভয়েই স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছে, যেটা প্রকৃত সম্পত্তি। অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে কোনো কিছু কেনার জন্য অনেক বেশি টাকা থাকাই বাস্তবিক সম্পত্তি, কিন্তু বুদ্ধিমান চতুর মানুষেরা এটা জানে বাস্তবিক সম্পত্তি জিনিস কেনার ক্ষমতা থাকা নয়, বরঞ্চ আপনি কি করতে চান তার জন্য বেশি সময় হাতে থাকা। একবার একটু ভেবে দেখুন, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, কোনো হাসপাতালের বারান্দায় বসে থাকবেন আর আপনি আপনার জীবন কিভাবে পার করেছেন এ ব্যাপারে চিন্তা করবেন, তখন আপনি সবচেয়ে বেশি দুঃখ কোন বিষয়টা নিয়ে পাবেন? একটা দামি গাড়ি কিনতে পারেন নাই এটা, নাকি আপনার বাচ্চারা যখন ছোট ছিল তাদের সাথে সময় কাটাতে পারেন নাই এটা? আপনি বেশি কষ্ট কোন বিষয়টা নিয়ে পাবেন? অফিসে প্রমোশন পাওয়ার জন্য দিনরাত এক করে কাজ করতে না পারা, নাকি আপনার পিতামাতা এবং বন্ধুদের সাথে সময় কাটাতে না পারা? যখন তারা চেয়েছে আপনি তাদের সাথে সময় কাটাবেন। সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্বর্ণ থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ একবার যখন এই সময় পার হয়ে যায় তা আপনি কখনো পুনরায় ফেরত পাবেন না। যদি আপনার গাড়িটা ধ্বংস হয়ে যায়, আপনি নতুন গাড়ি কিনতে পারবেন। ভুল জায়গায় ইনভেস্ট করার মাধ্যমে আপনার আর্থিক ক্ষতি হতে পারে,
তবু আপনি ভবিষ্যতে আরও টাকা কামাতে পারবেন, কিন্তু একবার বরবাদ হওয়ার সময় আপনি পুনরায় পাবেন না। একটা চীনা লোককথা আছে, একে স্পষ্টভাবে, যা সময়ের মূল্য ব্যাখ্যা করে। অযথা একদিন বরবাদ করার চেয়ে বেটার আপনার সমস্ত সম্পত্তি ছুঁড়ে ফেলে দিন। এজন্য আমি বলি, আপনি যা চান, যেভাবে চান, সেটা করার জন্য পর্যাপ্ত ধন সম্পদ এবং সময় থাকাটাই বাস্তবিক সম্পত্তি। কোনোরকম শঙ্কা ছাড়াই এটাই স্পষ্ট যে আপনি আপনার সময়কে কিভাবে ব্যয় করবেন। আপনি কি কখনো কঠোর পরিশ্রম করা ডাক্তার বা উকিলদের দেখেছেন? আপনি কি এদের কখনো $1,50,000 বেশি কামাতে দেখেছেন? বছরে এরা নিজেদের মাকড়সার জালের মতো ফাঁসিয়ে ফেলে। তারা কি বাস্তব সম্পত্তি অর্জন করছে? সম্পত্তি অর্জনের আমার পরিভাষা অনুসারে উত্তর হলো না। মোটা টাকা কামাই করা অনেক পেশাদার লোকজন আছে, তারা যা করতে চায়, যা কিনতে চায়, তার জন্য তাদের টাকা তো থাকে, কিন্তু অধিকাংশের কাছেই সময় থাকে না। বাস্তবিকতা হলো, আপনার জীবন স্তরকে বজায় রাখার জন্য ইনকাম তাদের করতে হয়। যারা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের বেঁধে ফেলেছে, তারা বেশি কামাই করুক বা কম করুক, তারা আসলে ইনকাম করার শিকারে পরিণত হয়েছে, না তো সম্পত্তি অর্জনের ব্যাপারে তারা অভিজ্ঞ হয়েছে। ইনকাম বাড়ানোর জন্য আপনি টাকার বিপরীতে আপনার সময় ব্যয় করতে থাকেন, এর অর্থ হলো আপনি শুধু ইনকাম করছেন, সম্পত্তি অর্জন করছেন না। ইনকাম করার মাধ্যমে আপনি টাকার বিনিময়ে আপনার সময়ের বাণিজ্য করছেন। এর মানে যতক্ষণ আপনি নিজে কাজ করেন না, ততক্ষণ আপনি কামাতে পারেন না। সেটা একজন ময়লা সংগ্রহ করা ছেলে হোক যে $5 কামায়, অথবা একজন ডাক্তার হোক যে $5,000 ঘন্টায় কামায়। ইনকাম করা একটা ব্যবসায় পরিণত হয়, যেখানে সময়কে টাকার বিনিময়ে বিক্রি করা হয়। 10 ঘন্টা কাজ করার মাধ্যমে এক্ষেত্রে আপনি শুধু 10 ঘন্টারই বেতন পান। দুর্ভাগ্যবশত আমদানি অর্জন একটা শেষ না হওয়া ব্যবসা। এজন্য আমি ইনকাম করার এই চক্রকে টাকার জন্য মাকড়সার জাল হিসেবে আখ্যায়িত করি। সবচেয়ে বেশি খারাপ দিক হচ্ছে, যখন ব্যবসা বন্ধ হয়ে যায় তখন ইনকাম বন্ধ হয়ে যায়। তাৎপর্য হলো, যদি শ্রমিক অসুস্থ হয় অথবা আহত হয়, আর যখন তার আয় এবং ব্যয় সমান হয়, তখন অবস্থা খারাপ হয়ে ওঠে। আসুন একজন ধনী ব্যবসায়ীকে দেখা যাক। তাকে জন স্মিথ ম্যানেজিং ডাইরেক্টর নাম দিলাম, যার বাৎসরিক ইনকাম $1,50,000। স্বাভাবিকভাবে কেউ যদি বছরে $1,50,000 কামায়, তাহলে এটাকে একটা ভালো ইনকাম বলা হয়। কিন্তু যখন অতি শিক্ষিত ব্যবসায়ী নিজের জীবন যাত্রার লাইফস্টাইলকে বজায় রাখার জন্য নিজের ইনকামের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন সে নিজেও টাকার জন্য সময়ের জালে ফেসে যায়। স্থায়ী ইনকামের গোলাম। ডক্টর স্মিথের লাইফস্টাইল ভালো। সে একটা কান্ট্রি ক্লাবের সদস্য। অবকাশ সময় ভালোভাবে কাটানোর জন্য আমাদের সবার মধ্যেই টাকার একটা স্পৃহা থাকে, এটাই স্বাভাবিক। তেমনি মিস্টার স্মিথের অবসর কাটানোর জন্য অনেক বেশি খরচ করেন তিনি, কেননা তিনি এই সময়ের জন্য তার স্বতন্ত্রতা বন্ধক রেখেছেন। আপনি দেখেছেন ডক্টর স্মিথ এর আয় অস্থায়ী, কিন্তু নিজের ইচ্ছামতো যাওয়া আসার স্বতন্ত্রতা তার নেই। তিনি তার কাজে ফেসে আছেন, কেননা তিনি ওই জীবনশৈলীর গোলাম হয়েছেন। ইচ্ছে থাকুক কিংবা না থাকুক, তিনি এটা হয়েছেন। কিন্তু ডাক্তার স্মিথকে প্রতিদিন তার কার্যালয়ে যেতেই হয়। যদি সে না যায়, সে বেতন পাবে না। আর যদি ডাক্তার স্মিথকে বেতন না দেওয়া হয়, তবে সে তার ঋণ এবং লোন আর ক্রেডিট কার্ড লোনের স্কুল ফিসের টাকা পরিশোধ করতে পারবে না। হয়তোবা এজন্যই পেশাদার লোকজন হার্ট অ্যাটাকের শিকার বেশি হয়। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। ঘটনার অপেক্ষা করতে করতে দুর্ঘটনা। ভালো ইনকাম করা ডাক্তারের অবস্থা কি হবে যদি তার শরীরে কোনো বড় অসুখ হয়ে যায়, আর সে কাজ করার মতো অবস্থায় যদি আর না থাকে, যার জন্য তার ইনকাম বন্ধ হয়ে যায়। মুখ্য বিষয় হলো, যদি আপনি কাজ করা বন্ধ করে দেন এবং টাকা ইনকাম না করতে পারেন, তবে আপনার অবস্থা কি হবে? আমাদের অধিকাংশ মানুষই এই সমস্যাটা ফেস করে। টাকা ইনকাম করার সাথে এই সমস্যাই সত্যি বলতে কাজ করে, ইনকাম অস্থায়ী হয়। আপনি কাজ করা বন্ধ করবেন মানে আপনার ইনকামও বন্ধ। আর যদি চাকরি থেকে পাওয়া ইনকামের বাইরে আপনার কাছে ইনকামের কোনো দ্বিতীয় সোর্স না থাকে, তবে আপনি বিপত্তিতে পড়ে যাবেন। বিজনেস উইক পত্রিকার হিসাবে একজন অ্যাভারেজ কর্মচারী একটা বাড়ি কিনতে কিছু টাকা সঞ্চয় করতে, মানে পেনশন পাওয়ার পর সেই টাকা সহ সমস্ত টাকা খরচ করে ফেলে। রেসিডেন্সিয়াল ইনকাম দ্বারা স্বতন্ত্রতা। যদি আপনার ইচ্ছা না থাকে, তবে কাজ না করেও আপনি ডাক্তার স্মিথ এর জীবনশৈলীর মতো সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে চান, তবে এটা কি একটা এক্সাইটিং বিষয় হবে না? এটা বিশ্বাস করতেও আপনার কষ্ট হবে। সৌভাগ্যবশত অস্থায়ী ইনকাম ছাড়াও এক ধরনের ইনকাম রয়েছে, যাকে রেসিডেন্সিয়াল ইনকাম বলা হয়। অস্থায়ী ইনকামের বিপরীতে আপনি কাজে যান কিংবা না যান, রেসিডিয়াল ইনকাম থেকে আপনি টাকা রোজগার প্রতিনিয়ত করতে থাকবেন। টাকা কামানোর জন্য সময়ের জালে রেসিডুয়াল ইনকাম কখনো ফাঁসে না, কারণ এই সম্পত্তি সময় বিক্রির উপর নির্ভর করে না। রেসিডুয়াল ইনকাম কিভাবে করা যায়, এটা বোঝার জন্য
দ্বিতীয় একজন পেশাদার ব্যক্তির উদাহরণ দিচ্ছি। তাকে আমরা জনস নামে ডাকব। ডাক্তার স্মিথের মতো জনসের প্র্যাকটিসও ভালো চলছিল, কিন্তু ডাক্তার স্মিথের বিপরীতে জনস রেজিডুয়াল ইনকামের গুরুত্বকে ভালোভাবে বুঝত। নিজের 40 বছরের কেরিয়ারে জনস প্রতি বছরের ইনকাম থেকে 10% করে সঞ্চয় করেছে এবং তাকে চালাকির সাথে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছে। রিটায়ার্ড হওয়ার পর আজকে জনসের কাছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা $1.5 মিলিয়ন আছে, যেখান থেকে সে বছরে 10%-এর উপর রোজগার করে। এটা তার রেজিডুয়াল ইনকাম ডাক্তার স্মিথের অস্থায়ী ইনকামের $1.5 সমকক্ষ। দুইজন কি করেছে সেটা আলাদা বিষয়। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, যে ব্যক্তি টাকা ইনকামের জন্য টাকার জালে পড়ে না, সে লিভারেজের ধারণার উপর নির্ভরশীল। বাস্তবিক সম্পত্তি অর্জন করার একমাত্র তরিকা আপনার সময়, ধন সম্পত্তি এবং চেষ্টাগুলোর সঠিক ব্যবহার করা। যেখানে 10 ঘন্টার কাজে 100 বা 1000 ঘন্টা কাজের ইনকাম করা যায়। আপনি তো জানেন, ধনবানরা আরও অধিক ধনী হয়ে যায় কেননা তাদের সম্পত্তির বিনিয়োগ সময় মতো করে লিভারেজ এর ফায়দা তোলে। যেমনটা আমি আমার দ্বিতীয় বইটিতে বলেছি, আপনি দ্বিতীয় স্থানে আসা প্রতিযোগীকে আপনার শক্তির মাধ্যমে প্রথম স্থানে আনতে পারবেন না। অনেক কোটিপতি ব্যক্তি নিজের ইনকামের 20% সঞ্চয় করে তাকে বছরের পর বছর বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করেছে। নিজের সম্পত্তিকে সময় মতো ইনভেস্ট করে, যাতে করে তা আপনার জন্য কাজ করে। এভাবে ধনী ব্যক্তি নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করে। আপনার সম্পত্তিকে সময় মতো ইনভেস্ট করুন, যাতে সেটা আপনার জন্য কার্য করতে পারে। এভাবেই ধনী ব্যক্তি আরও বেশি ধনী হয়ে ওঠে, মানে ধনী হিসেবে টিকে থাকে। ইনকাম করা ও সম্পত্তি অর্জন করার মধ্যে এটাই একটা বড় পার্থক্য। ইনকাম করা অস্থায়ী, এখানে আপনাকে কাজ করে কামাই করতে হয়। আপনি কাজ না করলে টাকা পাবেন না। অন্যদিকে সম্পত্তি অর্জন স্থায়ী হয়। আপনার নিজের জন্য কাজ করতে আপনার ধন সম্পত্তি এবং সময়কে বিনিয়োগ করুন। এতে আপনি অ্যাক্টিভ ইনকামের মাকড়সাল জাল থেকে বাঁচতে পারবেন। নিজের সময়ের লিভারেজিং করা। আমি বুঝতে পারি খুব কম সংখ্যক লোক এই কাজগুলো করে, যেটা মিস্টার জনস করেছে। নিজের মাসিক সঞ্চয়কে $1 কোটি পরিবর্তিত করে দিয়েছে। কিন্তু বাস্তবিকতা হলো, আপনার টাকাকে লিভারেজিং করাই সম্পত্তি অর্জনের একমাত্র রাস্তা নয়। সময়কে নষ্ট করার বদলে তা সঠিক ব্যবহারের মাধ্যমে তাকে ইনভেস্ট করে লিভারেজ করা আরও একটি উপায়। আমরা সবাই জানি সময় হলো ধন। লিভারেজের সাহায্যে এটা অতীতের থেকে এখন আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এটা সত্য, আমাদের সবার কাছে সমান ধন থাকে না, কিন্তু সবার কাছে কেবল একটা মাত্র জিনিসই সমান থাকে, তা হলো সময়। এখন আমি আপনাকে বোঝাতে চাই, আপনার টাকাকে বিনিয়োগ করে সম্পত্তি অর্জন করার জন্য এই বইটি নয়। এটা তো আপনার সময়কে বিনিয়োগ করে সম্পত্তি অর্জনের ব্যাপারে। কারণ যখন আপনি বিনিয়োগ করেন ঠিকমতো, তখন সময় টাকার মোকাবেলা করে নেয়। এতে কিছু যায় আসে না কোনো ব্যক্তি কোটিপতি নাকি ভিখারি। আমাদের কাছে বরাবর সময় উপলব্ধি আছে। একদিনে 24 ঘন্টা, সপ্তাহে 148 ঘন্টা। এক মাসের হিসাব করাটা কঠিন। মূল কথা হলো, আমরা আমাদের কাছে থাকা সময়ের পূর্ণ ব্যবহার করি। আমরা সবাই সৌভাগ্যবান যে আমরা আমাদের সম্পত্তির জন্য লিভারেজ করার জায়গায় আজকের দিনে আমাদের কাছে নিজেদের সময়কে লিভারেজ করার তরিকা উপলব্ধ রয়েছে। সৌভাগ্যের বিষয় হলো, আজকে একটা লিভারেজ সিস্টেম উপলব্ধ আছে, যেখানে লিনিয়ার সিস্টেম, যেখানে বেশি সময়ে সামান্য কিছু ধন প্রাপ্ত করে, সেখানেই এই সিস্টেম অল্প সময়ে অনেক বেশি ধনকে আকৃষ্ট করতে পারে। আপনি কি ভুল সিস্টেমকে নকল করছেন? এটা তো সঠিক যে ডিএ পন্ড বা রকফেলার এর ফ্যামিলির টাইটেল নিয়ে আপনার জন্ম হয়নি। বিল গেটস বা চক ফিনির মতো আমরা জিনিয়াস হিসেবে জন্ম নেইনি। মাইকেল জর্ডান অথবা টম ক্রুজের মতো যোগ্যতাও আমাদের নেই। আমরা সবসময় এটা মনে করি জীবনের লটারি জেতার মাধ্যমে সম্পত্তি অর্জন করা যায়। এটা তো ভালো যোগ্যতার লোকেদের এবং সৌভাগ্যশালী লোকেদের জন্য হয়, কিন্তু আমার বা আপনার মতো লোকের জন্য এটা বিশ্বাসযোগ্য নয়। এটা বাজে কথা। আমাদের সীমিত চিন্তাধারার বিচারধারাতে থাকা ঠিক নয়। এটা একদম বিকৃত বিচারধারা। আর আমাদের এরকম নেগেটিভ চিন্তাধারা থেকে দ্রুত বের হতে হবে। বাস্তবতা হলো, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে যে তারা সম্পত্তি অর্জন করতে পারবে না, যেখানে বাস্তবতা হলো তারা চাইলেই সেটা করতে পারে। বেশিরভাগ মানুষ সম্পত্তি অর্জন করে না, এর কারণ হলো সম্পত্তি অর্জন করার সিস্টেমকে নকল করার ব্যাপারে তাদের কখনো বলাই হয়নি। তাৎপর্য হলো, আমাদের মতো অনেক লোক ভুল প্ল্যান এর নকল করে। সম্পত্তি অর্জনের জন্য কপি করতে মডেল সম্পর্কে পাবলিক জানে না বলে তারা বাকি সবাইকে যা করতে দেখে তাই কপি করতে থাকে। আমরা চাকরি করতে থাকি, বেশিরভাগ মানুষ জব করে, আমাদেরও তাই করতে হবে, আর আমরা শুরু করে দেই। আর পরিণাম হিসাবে আমরাও তাই অর্জন করি যা 95% ব্যর্থ লোকজন অর্জন করছে। আমি চাকরিকে দোষ দিচ্ছি না, এবং কৃপা করে এটা বোঝার চেষ্টা করবেন আমি চাকরির উপর আক্রমণও করছি না। না তো আমি চাকরি থেকে পাওয়া ইনকামকে দোষ দিচ্ছি।
যদি চাকরি বাস্তবিক সম্পত্তিকে নির্মাণ করতে পারত তবে চাকরি করা ভালো হতো। এই রায় দেওয়ার জন্য সর্বপ্রথম ব্যক্তি হিসেবে আমি দাঁড়াতাম। বাস্তবে এমনটা নয়, এটা শুধু বাস্তবিকতার ভ্রম। নকল করা এক্সপোনেনশিয়াল গ্রোথ, না তো লিনিয়ার গ্রোথ। সত্য হলো, যতক্ষণ আপনি ইনকাম অর্জনের সিস্টেমকে নকল করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাস্তবিক সম্পত্তি অর্জন করতে পারবেন না, কেননা এটা লিনিয়ার গ্রোথের উপর আধারিত। যে লিভারেজ গ্রোথের উপর চর্চা করবে, যদি আমরা বাস্তবিক সম্পত্তি অর্জন করে পুরোপুরি চিন্তামুক্ত হতে চাই তবে আমাদের লিভারেজ সিস্টেমকে নকল করা শুরু করতে হবে। এরই সাথে শেষ হলো কপিক্যাট মার্কেটিং, এক অসাধারণ বইয়ের অধ্যায় 2। আমরা অধ্যায় 3 শুরু করছি। আপনারা শুনছেন কপিক্যাট মার্কেটিং, সম্পূর্ণ বাংলা অডিও বুক, অধ্যায় 3, ধনের জন্য সময়ের লেনদেন। আমি আমার সেমিনারে লোকেদের বলি, অধিকাংশ কর্মচারী 40-40-40 প্ল্যানে কাজ করে, অর্থাৎ তারা সপ্তাহে 40 ঘন্টা কাজ করে, 40 বছর পর্যন্ত করে, এবং যখন তারা রিটায়ারমেন্টে যায় তখন তারা রিটায়ারমেন্টের ডিনারে $40 একটা ঘড়ি গিফট পায়। কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে পরিবর্তনশীল এই দুনিয়াতে 40-40-40 এই প্ল্যানের উপযোগিতা সমাপ্ত হয়ে গেছে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই আজকে 50-50-50 প্ল্যানের উপর কাজ করে। আজকে আমরা সপ্তাহে 50 ঘন্টা কাজ করি, বছরে 50 সপ্তাহ কাজ করি, 50 বছর পর্যন্ত কাজ করি, আর যখন রিটায়ারমেন্টে যাই তখন ঘড়ি পাওয়ার বদলে আমাদের খরচ অর্ধেক, মানে 50% কমিয়ে এনে আমাদের বাকি জীবন পার করি। টাকার জন্য সময়ের ট্রেডমিল 50-50-50 প্ল্যান এ ইনকাম অর্জনের একটা উদাহরণ, কেননা এটা লিনিয়ার গ্রোথের উপর চলে। লিনিয়ার গ্রোথের গণনা করা অঙ্ক খুব সহজ হয়। আমাদের কর্মঘণ্টা গুণ ঘন্টা প্রতি আয় সমান সমান টোটাল ইনকাম। অন্যদিকে লিনিয়ার গ্রোথে বিনিয়োগের সমানুপাতিক হারে আয় হয়। একটা লোককথা আছে, আপনি যা বুনবেন তাই কাটবেন, না তো তার থেকে কম, না তো তার থেকে বেশি। লিনিয়ার গ্রোথে সময়ের 1 ইউনিট টাকার 1 ইউনিটের বরাবর হয়। কতটুকু গ্রোথ ভালো মনে হয় এর থেকে লাভ পাওয়া যায়। তারা তত ঘন্টার জন্য বেতন বেশি পায় যত ঘন্টা বেশি কাজ করে, এজন্য তারা বেশি কাজ করার জন্য তৎপর থাকে, আর ইনকামও তত বেশি হয়। কিন্তু লিনিয়ার গ্রোথের হিসাবে ইনকাম করা লোকেদের সাথে সমস্যা হলো, তাদের আয় সবসময় লিমিটেড সীমার মধ্যে বাঁধা থাকে। প্রতি ঘন্টা তারা যত বেশি কাজই করুক না কেন, পেইন্টার এবং পেশাজীবী লিনিয়ার গ্রোথের সীমার ব্যাপারে তাদের অবগত করানোর জন্য আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি। আলাদা আলাদা পেশায়, ধরেন আমার 2 জন বন্ধু আছে, একজন হচ্ছে পেইন্টার, আরেকজন ডাক্তার। পেইন্টারের নাম গ্যারি। ফ্লোরিডাতে আমার বাড়ির কাছে তার পেইন্টিংয়ের ব্যবসা আছে। সে অনেক পরিশ্রমী লোক। সকালবেলা কাজ শুরু করে রাত পর্যন্ত সে কাজ করে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সে কাজ করে। যখন কেউ কাজের জন্য তাকে টেন্ডার ড্রপ করে তখন সে তার কাজের রেট $12 হিসেবে লাগায়, কিন্তু যাতায়াতের খরচ এবং দোকানের ভাড়া, আসা যাওয়া এবং অন্যান্য খরচের হিসাব মিলিয়ে তার জেনুইন রেট হলো আসলে $10 মতো। যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, সপ্তাহে 6 দিন কাজ করে, তবে সে বছর হিসাবে ঘন্টা প্রতি $10 হিসাবে প্রায় $600 প্রতি সপ্তাহে এবং 50 সপ্তাহে প্রতি বছর $30,000 ইনকাম করে। এখন এই $30,000 প্রতি বছরে কোনো কম অঙ্ক না। অনেক মানুষ আছে যারা এই পরিমাণ টাকা কামাতে চায়, কিন্তু গ্যারির জন্য এটা শুধু ওই বছরই সম্ভব হবে যখন একের পর এক কাজ সে পেতে থাকবে। কিন্তু এর জন্য গ্যারি মূল্য পরিশোধ হিসাবে কি পরিশোধ করছে, আসুন এটা দেখার চেষ্টা করি। সবচেয়ে খারাপ দিক হলো, নিজের কাজের জন্য গ্যারি শুধু একবার টাকা পাবে। এর মানে হলো, একবার চেক পাওয়ার পর তাকে পুনরায় নতুন কাজ পাওয়ার জন্য ঘুরতে হবে এবং সে সময় ট্রেডমিলে এসে যায়। পেশাদার লোকজন ও উচ্চ মূল্যের ঘর রং করা পেইন্টারদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আসুন আমরা এবার জন স্মিথের সাথে মিলিয়ে দেখি, যে তার মেডিকেল প্র্যাকটিসের মাধ্যমে বছরে $1.5 লাখ কামাই করে। ডাক্তার স্মিথ একজন জেনারেল প্র্যাকটিশিয়ান, যার নিজের প্র্যাকটিস চলছে। তার 4 জন কর্মচারীর মধ্যে 2 জন রিটায়ার্ড নার্স রয়েছে, কিন্তু ডাক্তার স্মিথকে নিজেরই রোগী দেখতে হয় এবং সে দিনে 8 ঘন্টা করে কাজ করে, সপ্তাহে 6 দিন রোগী দেখে। এরপর প্রতিদিন 2 ঘন্টা করে সে কাজ করে এক্সট্রা। প্রত্যেক মাসে 2 রবিবার সে পারিবারিক কাজে ব্যয় করে। ইনকামকে বাড়ানোর জন্য তার কাছে একটাই রাস্তা আছে, আর তা হলো তার কাজের সময়কে বাড়ানো। কিন্তু সে তো এখনই প্রতিদিন 10 ঘন্টা করেই কাজ করছে, আর সে বাড়িতে ফিরে এসে এখন পুরোপুরি ক্লান্ত অবস্থায় থাকে। বাচ্চাদের হোমওয়ার্ক করাতে বা বাচ্চাদের খেলাধুলা করার মতো বা তাদের সাথে খেলাধুলা দেখার জন্য যেতে সে কখনোই পারে না। মানে হচ্ছে, সে তার কর্মঘণ্টা বাড়াতে পারবে না কোনোভাবেই। নিজের কাজের গোলাম। এটা সত্য যে ডাক্তার স্মিথ অনেক বেশি টাকা কামায়। সে তার নিজের কাজের গোলাম। সে নিজেকে এর মধ্যে জড়ানো অবস্থায় পায়। সে অনুশাসিত, রাগান্বিত
এবং দুঃখী, কিন্তু তারা জানে না কি করা উচিত। অতএব তারা ওই একই কাজ প্রতিদিন বারবার করতে থাকে। টাকার বিনিময়ে সময় বিক্রি করতে থাকে আর আশা করতে থাকে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, কিন্তু তারা এটাও জানে এটা কখনো হবে না। লিনিয়ার গ্রোথ এর উপর ভিত্তি করা ইনকাম এর ব্যাপারে সমস্যা হলো, যদি আপনি নিজের কাজ না করেন তবে কাজ শেষ হয় না। যদি কাজ শেষ না হয় তবে আপনি টাকাও পাবেন না। টাকা পাওয়ার একটাই তরিকা আছে, কাজকে লাগাতার করতে থাকুন। সৃষ্টিকর্তা প্রিন্টার আর ডাক্তারদের এটা গ্যারান্টি দেয়নি যে সে কখনো অসুস্থ হবে না, বা সৃষ্টিকর্তা এটাও গ্যারান্টি দেয়নি যে তার উপর কোনো দুর্ঘটনা হবে না আর কখনো তাদের ছুটি নিতে হবে না। এই গ্যারান্টি সৃষ্টিকর্তা তাদের দেয়নি। আপনার ট্রেডমিল আপনাকে কত কামিয়ে দিচ্ছে? আপনার বর্তমান স্থিতি কেমন? আপনি কি টাকার বিনিময়ে সময়ের ট্রেডমিলে আছেন? যদি এমন হয় তবে আপনার ট্রেডমিল আপনাকে কত টাকা কামিয়ে দিচ্ছে? আপনার ইনকামের অবস্থা অন্যান্য ইনকাম থেকে পাওয়া বেতন এর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? আপনি আশ্চর্য হবেন যখন আপনি আপনার বার্ষিক বেতনের তুলনায় কোনো বড় কোম্পানির মুখ্য কর্মকর্তা বা সিইও এর বেতনের সাথে কম্পেয়ার করবেন। 1996 সালে একজন অ্যাভারেজ ওয়ার্কারের বেতন এর থেকে একজন সিইও এর বেতন কত বেশি ছিল? এটা কি আশ্চর্যজনক নয় যে কোম্পানির একজন লোক $37 লাখ বেতন পাচ্ছে আর ওই কোম্পানির আরেকজন লোক বেতন পাচ্ছে বছরে $20,000? এটা কিভাবে পসিবল হলো? প্রশ্নটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। টাকার জন্য সময়ের জালকে লিভারেজ এর মাধ্যমে ভাঙা। আমি আপনার প্রশ্নের উত্তর এক শব্দের মধ্যে বলতে চাই, লিভারেজ। যখন একজন সাধারণ ওয়ার্কার সময়ের বিনিময়ে টাকার সওদা করে তখন তার ইনকাম লিনিয়ার ফ্যাশনে বাড়ে। সময়ের 1 ইউনিট সমান সমান টাকার 1 ইউনিট এর বরাবর হয়। ওয়ার্কার তার একবার করা কাজের জন্য 100% টাকা একবার পায়। কোম্পানির ওনার তার সময়ের লিভারেজিং কর্মচারীদের মাধ্যমে করে। নিজের একক প্রয়াসের মাধ্যমে 100% ইনকাম পাওয়ার পরিবর্তে সে তার সমস্ত কর্মচারীদের করা কাজের উপর 1% করে ইনকাম প্রাপ্ত করে। জেব আর গেটি এটাই বলেছিল। তারা বলেছিল, আমার নিজের 100%-এর পরিবর্তে আমি 100 ব্যক্তির পরিশ্রমের 1% প্রাপ্ত করছি। আর এটাই কারণ লিভারেজ এতটা অধিক সামর্থ্যবান। একটা প্রতিষ্ঠানের সমস্ত লোকের পরিশ্রমের একটা ছোট অংশ আপনি প্রাপ্ত করেন, এবং এর একটা উৎকৃষ্ট উদাহরণ হলো হার্শেল ক্যান্ডি বার। প্রত্যেকটা চকলেটে হার্শেলের ইনকাম 1 বা 2 সেন্ট ছিল, কিন্তু প্রতি বছর বিশ্বব্যাপী তারা কোটি কোটি সংখ্যায় ক্যান্ডি বার বিক্রি করে। এজন্য হার্শেল ক্যান্ডি বার এর নির্মাতা মার্চ ইন প্রতি বছর 1 বিলিয়নের বেশি কামায়। এটাই কারণ এই কোম্পানিটার মালিক এত টাকা পায়। সন্ন্যাসী এবং আরির গল্পটি আপনাকে লিভারের সম্পর্কে ধারণা দেবে। এক সন্ন্যাসী পাহাড়ের গুহা থেকে বের হয়ে ওই এলাকার হার্ডওয়্যারের দোকানে যায়। সে দোকানদারকে বলে, আমি আমার গুহা ছাড়ছি এবং আমার জন্য একটা নতুন গুহা তৈরি করব। সন্ন্যাসী যুবক সেলসম্যানকে বলে, তার একটা মেশিন চালিত করাত চাই। তোমার কাছে যে সবচেয়ে সেরা করাতটা আছে সেটা আমি চাই, দামের ব্যাপারে চিন্তা করো না। সেলসম্যান গুদামে যায় এবং একটা নতুন চকচকে করাত নিয়ে আসে। সে বলছিল, বাজারে যতগুলো মেশিন চালিত করাত আছে এটাই সবচেয়ে সেরা। এটা গাছকে ঠিক ওইভাবে কাটবে যেভাবে চাকু মাখনকে কাটে। আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাসের কাজ 1 দিনে এই মেশিন দিয়ে আপনি করতে পারবেন। না হলে আপনার টাকা আমি আমার বেতন থেকে ফেরত দেব। উৎসাহী সন্ন্যাসী ক্লার্ককে টাকা দেয় এবং নতুন ওই করাতটি নিয়ে পাহাড়ের দিকে যেতে থাকে। ঠিক 1 মাস পর যখন সেলসম্যান জিনিসপত্র গোছাচ্ছিল তখন ওই সন্ন্যাসী ফেরত আসে। সন্ন্যাসী রাগান্বিত কণ্ঠে বলে, আমি তোমার এই করাতটা ফেরত দিতে এসেছি। আমি আমার টাকা ফেরত চাই, তুমি যেমনটা বলেছিলে। সেলসম্যান সন্ন্যাসীকে এক দৃষ্টিতে দেখতে থাকে। সে দেখে খুব আশ্চর্য হয়েছিল। দেখে মনে হয়েছিল এই লোকটা কয়েক সপ্তাহ ধরে ঘুমাচ্ছে না। সে কাপড় চোপড় এলোমেলো সন্ন্যাসীকে দেখছিল। দেখে মনে হচ্ছিল সে মরার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। সেলসম্যান জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? আপনাকে দেখে অনেক পেরেশান মনে হচ্ছে। সন্ন্যাসী তার সমস্ত শক্তি লাগিয়ে ওই করাতটা কাউন্টারে রাখে এবং বলে, এই বেকার করাতটা তুমি আমার কাছে বিক্রি করেছ। তুমি বলেছিলে এই যান্ত্রিক করাতটা 1 মাসের কাজ 1 দিনে করে দেবে। নিশ্চয়ই সেটা করা সম্ভব ছিল। সেলসম্যান উত্তর দেয়, আমাকে একবার করাতটা দেখতে দিন। হতে পারে আমি বলতে পারবো কোথায় সমস্যা হচ্ছে। ক্লার্ক করাতটা সামনে দিল। সেলসম্যান এবার করাতটার রশি খুলল এবং একটা জোরালো শব্দ করে এটা ঘুরতে লাগলো। সন্ন্যাসী একটু বিস্মিত হয়ে পিছে দাঁড়ালো। মনে হচ্ছিল তার শরীরে জান নেই। চকচকে ফলাটা দেখে সে চিল্লিয়ে উঠল, এটা কিভাবে সম্ভব? লিভারেজের ব্যাপারে শিক্ষা হলো, করাতের প্যাকেট না খুলে গাছ কাটতে গেলে যা কাটা হবে না, এটাই। এখানে আশ্চর্যের কিছু নেই যে সন্ন্যাসী বোকা বনে গিয়েছিল। কাহিনীটার মূল সংকেত হলো, লিভারেজ একটা উপযোগী উপকরণ, কিন্তু শুধুমাত্র তখন যখন আমরা এর সঠিক ব্যবহার করতে জানব।
নিশ্চিতভাবে সময় এবং চেষ্টা লিভারেজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আপনি কোনো বড় গাছের বড় শাখাকে সামান্য কুড়াল দিয়ে কাটছেন, কিন্তু এর সঠিক ব্যবহার করে আপনি অনেক দ্রুত করতে পারেন। নিশ্চিতভাবে সময় এবং পরিশ্রমের লিভারেজের জন্য এই করাতটা একটা বড় গুরুত্বপূর্ণ উপকরণ। কাহিনীটার বিড়ম্বনা হলো, লিভারেজের একটা শক্তিশালী উপকরণ সন্ন্যাসীর হাতে ছিল, কিন্তু তার ব্যবহার কিভাবে করবে তা সে জানত না। দ্বিতীয়ত, যোগ্যতা বা প্রয়াসের অভাব তার অসফলতার কারণ ছিল না, তার অসফলতার কারণ ছিল জ্ঞানের অভাব। সাধারণ মানুষদের ব্যাপারেও এই কথাটিই খাটে। লিভারেজের ব্যবহার করে আমরা সামান্য চেষ্টায় কম সময়ে আমাদের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারি। আমাদের 1 মাসের কাজকে একদিনে করতে পারি, কিন্তু লিভারেজের সামর্থ্যের সম্পূর্ণ লাভ নিতে আমাদের তার অস্তিত্বের জ্ঞান থাকা জরুরি। তা না হলে আমাদের অবস্থাও সন্ন্যাসীর মতো হবে। আর আমাদের সময় ও চেষ্টাগুলো লিভারেজিং চতুরতার সাথে কাজ করার বদলে আমরা টাকার জন্য কঠোর পরিশ্রম করতে থাকব। এটাই কি কারণ নয় যে জন্য 65 বছর বয়স হতে হতে মানুষ মারা যায় না, মৃতপ্রায় হয়ে যায়, দেশ, পরিবার কিংবা উপাসনালয়ে আশ্রিত হয়ে যায়? অধিকাংশ মানুষ লিভারেজ এর প্ল্যান এর জায়গায় সঠিক প্রকারের লিভারেজ এর নকল করে আমরা পাহাড়কেও সরিয়ে ফেলতে পারি আর কোটি টাকা কামাতে পারি। প্রশ্ন হলো, সম্পত্তি অর্জনের কোন সিস্টেমকে আপনি নকল করতে চান? আপনি কি সম্পত্তি অর্জনের লিনিয়ার সিস্টেমকে নকল করতে রাজি, নাকি এর এক্সপোনেনশিয়াল সিস্টেমকে? এবং ওই সন্ন্যাসীর মতো অনেক পরিশ্রমের সামান্য প্রাপ্তি চাবেন? এসব কিছুই আপনি সামনের অধ্যায়ে পড়বেন। আমাদের সময় এবং চেষ্টাগুলো লিভারেজ এর জন্য প্রমাণিত তরিকা, যার মাধ্যমে আমরা টাকার জন্য সময়ের জাল এ ফাঁসা থেকে বের হতে পারবো, সারা জীবনের জন্য আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করতে পারবো। এরই সাথে শেষ হলো কপি ক্যাট মার্কেটিং এর অধ্যায় 3। আমরা 4র্থ অধ্যায়ে চলে যাচ্ছি। আপনারা শুনছেন বাংলা অডিও বুক কপি ক্যাট মার্কেটিং, অধ্যায় 4, লিভারেজ গ্রোথ। চতুরতার সাথে কাজ করুন, পরিশ্রম করবেন না। আগস্ট 1888, আটলান্টার আশা ক্ল্যান্ডার নামে এক ড্রাগিস্ট কার্বোনেটেড ফাউন্টেন ড্রিঙ্কস, যাকে কোকাকোলা নামে আমরা চিনে থাকি। আটলান্টা এলাকায় কোকাকোলা অনেক সফল ছিল এবং শতাব্দীর শুরু পর্যন্ত দক্ষিণে ওষুধের প্রতিটা দোকানে একটা করে সোডা ফাউন্টেন লাগানো ছিল, যেখানে গ্রাহক 5 সেন্টের বিনিময়ে শীতল কোক খেতে পারত। ক্যালেন্ডার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, যার হিসাবে তাকে কোকাকোলাকে ছোট একটা অঞ্চলীয় কোম্পানির জায়গায় অন্তরাষ্ট্রীয় কোম্পানিতে পরিবর্তন করতে চাচ্ছিলেন তিনি। ক্যালেন্ডার সিদ্ধান্ত নেয় লিভারেজের একটা তরিকা, বটলিংয়ের মাধ্যমে কম সময়ে সামান্য চেষ্টার মাধ্যমে তার চেষ্টা কোম্পানিকে বেশি টাকা কামাতে পারবে। কোকাকোলা ইন্টারন্যাশনালের সফলতার রহস্য। একজন পরামর্শদাতা এর মালিককে জানায় পেছনে নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিময়ে সে কোকাকোলার বড় অঙ্কের লাভ করার আইডিয়া দেবে। কোম্পানির মালিক 2 বন্ধু সারাদিন ভর চিন্তা করে। ক্যালেন্ডারের আগ্রহ যখন চরম স্থলে পৌঁছে যায়, তখন সে একটা চেক লেখে। তার বন্ধু চেকটা পকেটে ঢোকায় এবং সারা পৃথিবীব্যাপী একটা ব্যবসায়িক বিস্ফোরণ তৈরির জন্য ক্যালেন্ডারের কানে ফিসফিস করে। সে বলে, বিশ্বব্যাপী প্রসার করো, বোতলে ভরো। কপাল ভালো ছিল, ক্যালেন্ডার বন্ধুর কথা পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে। তারপর থেকে কোকাকোলা আজকে একটা ইতিহাস। সময় এবং স্থান লিভারেজ। বোতলে ভরুন। 1 সেকেন্ডের জন্য এই শব্দগুলো সক্ষমতার উপর বিচার করুন। বোতলে কোক আসার পূর্বে আপনার হয়তো স্থানীয় সোডা ফাউন্টেন এ গিয়ে অর্ডার দিতে হতো, অথবা এটা খাওয়ার ইচ্ছাকে বাদ দিতে হতো। পূর্বে কোকের বিক্রি বৃদ্ধির শুধুমাত্র একটাই উপায় ছিল, দোকানগুলোতে সোডা ফাউন্টেন মেশিন এর বৃদ্ধির মাধ্যমে এটা সম্ভব ছিল, অথবা এখানে আর কোনো অপশন ছিল না। বটলিংয়ের পূর্বে কোকের বিক্রি বাড়ানোর জন্য সোডা ফাউন্টেনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি শুধুই সম্ভব ছিল একটা উপায়েই, সেটা হলো সোডা ফাউন্টেন তৈরি করা প্রতিটা দোকানে। বটলিংয়ের মাধ্যমে সবকিছু চেঞ্জ হয়ে যায়। কোকের মজা নেওয়ার জন্য এখন আর গ্রাহককে সোডা ফাউন্টেনে যেতে হয় না, কেননা বাস্তবতা হলো যখন গ্রাহক 6 বোতল কোক ঘরে নিয়ে যায়, তখন সে নিজের সাথে সোডা ফাউন্টেনই ঘরে নিয়ে আসছে। পরিণাম হিসাবে আজকে বিশ্বব্যাপী যে কেউ দিন কিংবা রাতে যে কোনো সময় কোকাকোলার মজা নিতে পারে। এটাই এই জন্য সম্ভব হয়েছে কেননা কোকাকোলার কোম্পানির কাছে নিজের জিনিসের বটলিং করার স্থান, চেষ্টা এবং সময় লিভারেজের প্রয়োগ করা স্বতন্ত্রতা আছে। লিভারেজ কি? লিভারেজ এর মূল শব্দ হলো লিভার, যেটা ফ্রেঞ্চ পুরনো শব্দ যার অর্থ হলো সহজ করা। কিছু লিভার বা উপকরণ এর বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে কঠিন কাজকেও সংক্ষিপ্ত সময়ে সামান্য চেষ্টা দ্বারা করা যায় এই লিভারেজিংয়ের ব্যবহার করে। লিভারেজিংয়ের ব্যবহার ছাড়া গাড়ির ইঞ্জিন পরিবর্তন করতে কত লোক লাগতে পারে চিন্তা করে দেখো। আপনার গাড়ির ইঞ্জিনকে তুলতে কতজন বলিষ্ঠ মানুষের প্রয়োজন হবে? 5 বা 10 নাকি আরও বেশি?
একবার ভাবুন, আপনার এলাকার লোকাল কার মেকানিক এই বিষয়টা খুব সহজভাবে কম সময় এবং সামান্য পরিশ্রম করে ফেলছে। প্রথমে সে ইঞ্জিনের উপর তেল লাগানো হাইস্ট নিয়ে আসবে, তারপর রশির মাধ্যমে ইঞ্জিনকে টেনে বের করে ফেলবে, পরবর্তীতে কারেন্টে চলা মোটরের মাধ্যমে কানেক্ট করবে এবং মাত্র একটা বাটন দাবানোর মাধ্যমে ইঞ্জিন কয়েক সেকেন্ডে বের হয়ে আসবে। এটাই লিভারেজের সামর্থ্য। সময়, চেষ্টা এবং টাকার চরম ব্যবহার করে এটা উৎপাদনশীলতাকে বাড়িয়ে দেয়। লিভারেজের ব্যবহার কর্পোরেশন কিভাবে করে? শতাব্দী ধরে বড় বড় উদ্যোগগুলোতে লোকজন নিজেদের কাজকে সহজ করতে, অর্থাৎ অধিক উৎপাদন ও অধিক লাভ করতে লিভারেজ এর ধারণার ব্যবহার করে আসছে। বাস্তবে উৎপাদনশীলতাকে এটাই বৃদ্ধি করে। পরিশ্রম করে কাজ করার জায়গায় চতুরতার সাথে কাজ করা, যার মাধ্যমে কম সময়ে বেশি টাকা কামানো যায়। ব্যবসার মালিক এর কর্মচারী নিযুক্ত করা একটা প্রত্যক্ষ তরিকা। বিশ্বের সমস্ত বড় কোম্পানি, ফোর্ড মোটর কোম্পানি থেকে শুরু করে সনি পর্যন্ত, সবগুলো একজন ব্যক্তি থেকে শুরু হয়েছে, যারা সময় এবং যোগ্যতার লিভারেজ কর্মচারীদের মাধ্যমে করেছে। উদাহরণ হিসাবে, যদি হেনরি ফোর্ড নিজে তার মডেলের নির্মাণ করতেন এবং গাড়ি তৈরি করতেন, তবে সে 100% লাভ কামাতে পারত। কিন্তু সে জানতো একা কাজ করার মাধ্যমে সারা বছরে সে মাত্র একটা বা দুইটা গাড়ি বানাতে পারবে। অনেক চতুর ছিল সে। সে তার সিস্টেম এর নকল করে সেটা তার কর্মচারীদের শিখিয়ে দেয়। সে তার সময় এবং যোগ্যতার লিভারেজ করে। লিভারেজের সমর্থক লাভ উঠিয়ে ফোর্ড আজকে হাজার হাজার গাড়ি প্রতি বছর বানায় আর ইতিহাসের একজন সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। রিয়েল এস্টেট বিক্রিতে বাস্তবিক চতুরতা। রিয়েল এস্টেট কোম্পানিগুলো বছর পর বছর ধরে লিভারেজ ধারণার ফায়দা উঠাচ্ছে, কিন্তু কর্মচারীদের লিভারেজিং এর জায়গায় তারা স্বতন্ত্র জায়গায় কাজ করা ঠিকাদারদের লিভারেজিং করে। আসেন দেখি কিভাবে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যার নাম ছিল ডেড, তিনি লিভারেজ এর ব্যবহার করে কম সময়ে বেশি টাকা কামিয়েছে। তিনি রিয়েল এস্টেটে পেছনের 20 বছর বা তার বেশি সময় ধরে ব্যবসা করে আসছে। যখন সে ব্যবসা শুরু করেছিল, তখন সে এক মাসে একটা গাড়ি বিক্রি করতে পারত। কিছু বছরের মধ্যে সে ব্যবসায় দক্ষতা প্রাপ্ত করে নেয়। 5 বছরের মধ্যে সে প্রতি বছর এখন 50টা করে ঘর বিক্রি করতে পারে। এখন ট্রেন্ডস এতটাই পরিশ্রম করুক আর না করুক, সে সপ্তাহে একটার বেশি ঘর বিক্রি করতে পারবে না। এটাই অ্যাভারেজ। কেননা প্রতিদিন সে যত লোককে ডেকে এনে বাড়ি দেখাবে তার একটা লিমিটেশন আছে। কিছু জায়গা আছে যেখানে শুধু একদিনই যাওয়া সম্ভব। একটা কার্যালয় খোলার নির্ণয় করে সে। ট্রেড রিয়েল এস্টেট বিজনেসে ব্যবসা করা তার বন্ধুকে তার ব্যবসায় নিযুক্ত করে। কয়েক বছরের মধ্যে সে 20 জন এজেন্টের একটা টিম বানিয়ে নেয়। এর মধ্যে প্রত্যেক এজেন্ট বছরে 50টা করে বাড়ি বিক্রি করে দেয়, যার মানে হলো তার কার্যালয় এক বছরে 1000-এর বেশি বাড়ি বিক্রি করছে। এখানে বলুন, লিভারেজের জন্য ট্রেন কি কাজ করছে? নিজে থেকে যেখানে ট্রেড কেবলমাত্র 50টা বাড়ি বিক্রি করতে পারত, সেখানে অন্য মানুষদের সময় এবং অন্যান্য এজেন্টদের ভাড়া করার মাধ্যমে, অন্য লোকেদের মাধ্যমে লিভারেজিং করায় ট্রেন্ড এখন 1000-এর বেশি রিয়েল এস্টেট প্রপার্টি বিক্রি করতে পারছে বছরে। যদি সে একাই কাজ করতে থাকতো তবে তার জন্য এটা অসম্ভব হতো। কিন্তু লিভারেজের ব্যবহার করে কম সময়ে কাজ করেও তার উৎপাদনশীলতা এরকমই 20 গুণ বেড়ে গেছে। এজন্য আমাদের উচিত চতুরতার সাথে কাজ করা, না তো পরিশ্রমের সাথে। লিভারেজ উইথ ফ্রাঞ্চাইজি। ফ্রাঞ্চাইজি ব্যবসায় লিভারেজ ধারণার ব্যবহার। ফ্রাঞ্চাইজি বিজনেসটা রিয়েল এস্টেট এর কার্যালয়ের প্রথম উদাহরণের থেকে অনেক বড় স্তরে করা হয়। ফ্রাঞ্চাইজি বহু বছর যাবৎ চলে আসছে, কিন্তু একটা সম্পূর্ণ ব্যবসায়ী হিসাবে এর প্রচার 1950-এর পূর্বে ছিল না। রেক রক নামে একজন ব্যক্তি যখন মিল্ক শেক বিক্রি সেলসম্যান হিসাবে ম্যাকডোনাল্ডস প্রতিষ্ঠা করে, তখন তিনি সর্বপ্রথম একটা রেস্টুরেন্টে ফ্র্যাঞ্চাইজি মডেল দাঁড় করান আনুষ্ঠানিকভাবে। রেক রক এটা বুঝে গিয়েছিলেন যে ফ্র্যাঞ্চাইজি সফলতা তার ডুপ্লিকেশনের মধ্যে রয়েছে। এজন্য সে ত্রুটিহীন এমন একটি প্রণালী বিকশিত করে যা নিজে থেকেই ফ্র্যাঞ্চাইজিদের সফলতার সাথে অবগত করায়। তিনি আরও একবার এগিয়ে পারফেক্ট ফ্র্যাঞ্চাইজি অনুসন্ধান এর পেছনে $3 বিলিয়ন ব্যয় করেছেন। যখন কেউ ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি কিনে, তখন শুধু তাকে ডটগুলো কানেক্ট করতে হয়। নকল করার স্বপ্ন এখানে সত্য হয়েছে। এ ব্যাপারে চিন্তা করবেন। যখন আপনি ম্যাকডোনাল্ডসে প্রবেশ করবেন, তখন সেখানে ফ্রেঞ্চ ফ্রাই মেশিন সবসময় বাম পাশে থাকে, তাই নয় কি? এতে কিছু যায় আসে না ফ্র্যাঞ্চাইজি ওমাহাতে রয়েছে নাকি রাশিয়াতে রয়েছে। ফ্র্যাঞ্চাইজির মেশিন, তাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মেশিন সবসময় বাম পাশেই থাকবে। ম্যাকডোনাল্ডসের পরিচালনা করার সমস্ত বিবরণ একইভাবে দেয়া হয়। ডুপ্লিকেশন ফ্র্যাঞ্চাইজি ব্যবসার সফলতার রহস্য। ফ্র্যাঞ্চাইজি ধারণা অনেক সহজে কাজ করে, কেননা এটা অনেক সহজ সরল। এজন্য এখানে কেবল ক্লাসিক উইন উইন পরিস্থিতি তৈরি হয়।
যেখানে ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজি দুইজনই কাজ করে। পরীক্ষা এবং ভুল পদ্ধতির উপর ভিত্তি করে প্রমাণিত উৎপাদক বা আবশ্যিক সেবার জন্য ডুপ্লিকেট করার যোগ্যতা ব্যবসায়িক মডেল ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে। সফল ফ্র্যাঞ্চাইজার হওয়ার রহস্য হলো প্রথমে একটা সফল সিস্টেম বিকশিত করুন, তারপর বিস্তারিতভাবে লিখুন যে কি করা আবশ্যিক, যার মাধ্যমে অন্য কেউ সেই মডেলকে নকল করতে পারে। যদি মডেল প্রমাণিত হয় এবং সাধারণ ব্যক্তি দ্বারা তার নকল করা সম্ভব হয়, তবে তা সফলতাপূর্বক প্রচুর টাকা কামাবে। কিন্তু আপনি টম ক্রুজের উৎপাদিত অভিনয়কে ফ্র্যাঞ্চাইজি করতে পারবেন না, কেননা এটা ডুপ্লিকেবল নয়। একজন সাধারণ ব্যক্তি এর নকল করে একই রকম ফলাফল প্রাপ্ত করতে পারবে না। এজন্য বলা হয় আপনি সৃজনশীল জিনিসের ফ্র্যাঞ্চাইজি করতে পারবেন না। যেমন অনেক বেশি বিক্রি হওয়া কোনো বইয়ের কপি অথবা কোনো হিট গান গাওয়া, এগুলো করে আপনি ফ্র্যাঞ্চাইজি বিজনেস করতে পারবেন না। এগুলো স্টার ফ্যাক্টরের উপর নির্ভর করে। এগুলো একক হয় এবং যেগুলো নকল করা সম্ভব না। কিছু উৎপাদিত জিনিস এবং ব্যবসা খুব সহজে ডুপ্লিকেবল করা সম্ভব। পিজা এর একটা ভালো উদাহরণ। এটা খুব ব্যয়বহুল নয়, আর সব এলাকায় এটা তৈরি করতে যা যা দরকার তার সবকিছু পাওয়া যায়। আর পারফেক্ট একটা পিজা বানাতে মাত্র কয়েক মিনিটই লাগে। আর যে কোনো মানুষ যার কাছে ন্যূনতম বোঝার ক্ষমতা আছে এবং ন্যূনতম শিক্ষা আছে, সে চাইলে পিজা হাট এবং ডোমিনোজ এর ফ্র্যাঞ্চাইজি মডেলিং নকল করতে পারে। সময় এবং টাকার মডেলিংকে ডুপ্লিকেট দ্বারা কপি করা সম্ভব। এই প্রশ্নটির উত্তর প্রাপ্ত করার জন্য আপনাকে পেছনের 50 বছরের ফ্র্যাঞ্চাইজির বিকশিত হওয়ার সময়টাতে নজর দিতে হবে। যখন রেক রক নিজের ব্যবসা পরিচালনার জন্য ম্যাকডোনাল্ডস এর ডুপ্লিকেশন করছিল, তখন অনেকেই ফ্র্যাঞ্চাইজিকে একটা স্ক্যাম মনে করছিল। ইউনাইটেড স্টেটস এর সরকারও চেষ্টা করেছিল একে আইনগতভাবে শেষ করতে। ফ্র্যাঞ্চাইজির ধারণাটি তার শুরু থেকে বর্তমানে প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে। বিশেষজ্ঞরা অনুমান করেন আমেরিকাতে বস্তু এবং সেবার বিতরণের 30 থেকে 60% এখন ফ্র্যাঞ্চাইজি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং প্রমাণিত ফ্র্যাঞ্চাইজির উপর নকল করার কারণে বিনিয়োগকারীরা কোটি কোটি টাকা ভুগতান করছে। ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্তের সফলতার পেছনে নকলের মাধ্যমে ডুপ্লিকেশনের ধারণা রয়েছে। তথাপি ফ্র্যাঞ্চাইজির দুর্বল পয়েন্ট হলো অনেক বেশি টাকার প্রয়োজন হয়। এটা সত্য, ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি এমনিতে আপনি নিতে গেলে আপনার কোটি টাকার প্রয়োজন হবে, কিন্তু সবচেয়ে জটিল বিষয় আপনার মতো অনেকেই দামি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চাইবে। আপনাকেও ফ্র্যাঞ্চাইজি স্থাপন করে তাকে বাড়াতে হবে, যার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজি সিস্টেমকে ব্যবহার করে আপনিও সম্পত্তির মালিক হতে পারেন। ফ্র্যাঞ্চাইজির বিকল্প হলো একমাত্র নকল সিস্টেম। চিন্তা করুন, যদি $500 বা এর থেকে কম টাকায় আরম্ভ করা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ব্যবস্থা থাকতো, তবে কত মানুষই না নামি দামি কোম্পানিগুলোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিত এবং এগুলোকে কপি করে ধনী হয়ে যেত। কিন্তু যেহেতু অনেক টাকা লাগে, তাই তারা নিতে পারছে না। সত্যি বলতে আপনাকে সিস্টেমের নকল সম্পত্তি অর্জনের জন্য করতে হবে। সম্পত্তি নির্মাণের এই সিস্টেম এর নকল করার তরিকা আজকে একজন খুব সাধারণ লোকের কাছেও আছে। এই নিয়মটা বলে 1000 বার একটা কাজ করে যে ফলাফল বা টাকা আয় করা যায়, তা করার বদলে একবার করা কাজের জন্য আপনি 1000 বার মুনাফা পাবেন, এমন সিস্টেম তৈরির দিকে নজর দিতে হবে। আসন্ন চ্যাপ্টারগুলোতে আপনি এক্সপোনেনশিয়াল গ্রোথের ব্যাপারে পড়বেন, যা সম্পত্তি অর্জনের একটা প্রমাণিত রাস্তা, তথা আপনার এবং আমার মতো সাধারণ ব্যক্তি যেটার কপি করতে পারে। আপনি পড়বেন বর্তমান সময়ে ইনকাম করার জন্য অন্য যে কোনো সিস্টেমের থেকে কিভাবে এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং ফ্র্যাঞ্চাইজির ধারণা কম সময়ে অধিক ব্যক্তিগত সম্পত্তি অর্জনের সামর্থ্য আপনাকে প্রদান করে। এরই সাথে শেষ হলো কপিক্যাট মার্কেটিং বাংলা সম্পূর্ণ অডিও বুকের অধ্যায় 4। আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে। আপনারা শুনছেন কপিক্যাট মার্কেটিং 101 বাংলা কমপ্লিট অডিও বুক, অধ্যায় 5, এক্সপোনেনশিয়াল গ্রোথ। ভাগ্য বানানোর ফর্মুলা। ওসেলা ম্যাককার্টি নামের একজন 88 বছর বয়সী দোভাষী মহিলার কাহিনীর মাধ্যমে এই অধ্যায়টি শুরু করছি। সম্পত্তি অর্জনের সামর্থ্যবান লোকতান্ত্রিক তরিকার উপর এই কাহিনীটি। একে চক্রবৃদ্ধি বলা হয়। এটা একজন কাঙ্গালকে রাজা বানিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। ওসেলা ম্যাককার্টি একজন অত্যন্ত পরিশ্রমী জীবন পার করেছে। প্রতিবেশীদের কাপড় ধোয়া এবং ইস্তারি করার কাজে সে 8 বছর বয়স থেকে তার মার সাথে ধোপা হিসেবে কাজ শুরু করে। 70 বছর পরও ওসেলা একজন ধোপা হিসেবেই কাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত 4 সদস্যের একটি পরিবারের 1 সপ্তাহের কাপড় ধোয়ার জন্য তাকে $1.5 থেকে $2 দেয়া হতো। যুদ্ধের পর সে কাজ বৃদ্ধি করে এবং এক গাঁটটি কাপড়ের জন্য $10 নিতে শুরু করে। অনেক ভালো কাজ পেলে প্রতিদিন 10 ঘন্টার হিসাবে এবং সপ্তাহে 6 দিন কাজ করার পর ওসেলা কোনো বছরই $9000 বেশি কামায়নি।
ছোট সঞ্চয় থেকে বড় পরিবর্তন। 40 বছর বয়স হওয়ার পর থেকে ওসেলা তার জন্য টাকা বাঁচানো শুরু করে। কষ্ট করে সে সঞ্চয় করতে থাকে। সে তার সঞ্চয়কে স্থানীয় একটা ব্যাংকে জমা রাখে এবং কখনো এটা তুলে ফেলার বদলে সে সময়ে সময়ে এই সঞ্চয়কে প্রতিনিয়ত বাড়াতে থাকে এবং তার সঞ্চয়ের উপর সুদ এবং তার উপর সুদ দুইটাই বাড়তে থাকে। 1995 সালের গরমে ওসেলা, যে একজন প্রাইমারি স্কুল পর্যন্ত পড়া মহিলা ছিল, সে 1 বছরে 9,000-এর বেশি কখনো কামায়নি। সে দক্ষিণ মিশিগান ইউনিভার্সিটিতে $1.5 লাখ দান করে। চক্রবৃদ্ধি বিশ্বের অষ্টম আশ্চর্য। স্বাভাবিকের থেকে কম শিক্ষা এবং কম ইনকাম করা একজন সাধারণ মহিলা এত বিশাল অঙ্কের সম্পত্তি বানানোর রহস্য হচ্ছে এই চক্রবৃদ্ধি মুনাফা। মূলধনের উপর সঞ্চিত সুদের উপর দেয়া সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এ পরিভাষার প্রমুখ শব্দটি হলো সঞ্চিত ইন্টারেস্ট। যদি মূলধন বা ইন্টারেস্টকে পুনরায় ইনভেস্ট করার জায়গায় তাকে খরচ করে দেয়া হয়, তবে চক্রবৃদ্ধির সামর্থ্য নষ্ট হয়ে যায়। একে ডাবল করার ধারণা নামেও বলা হয়। কোনো একক বিনিয়োগ অন্য তরিকার বাইরে চক্রবৃদ্ধি একভাবে চলতে থাকে। যখন আপনি কাজ করছেন না, তখনও চক্রবৃদ্ধি চলতে থাকে। আলবার্ট আইনস্টাইন, যে অঙ্কের উপর বিশ্বের সবচেয়ে পণ্ডিত ব্যক্তিদের একজন, তিনি চক্রবৃদ্ধিকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছেন। বাস্তবে সম্পত্তি অর্জন করার সিদ্ধান্ত হচ্ছে চক্রবৃদ্ধি। ওয়াল স্ট্রিট এবং ব্যাংকিং উদ্যোগগুলোকে চালায় এটি। এক্সপোনেনশিয়াল গ্রোথ ভার্সাস এক্সক্লুসিভ গ্রোথ। চক্রবৃদ্ধিতে এমন কি বিষয় আছে যার জন্য তাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়? চক্রবৃদ্ধির কোন দিকটা একটা ছোট টাকাকে বিশাল বড় অঙ্কের টাকায় পরিবর্তিত করে? উত্তর হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। সময় এবং টাকার লিভারেজিং করা উপকরণ। অধ্যায় 3-এ আপনি শুনেছেন আমরা লিনিয়ার গ্রোথের ব্যাপারে কথা বলেছি। এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং লিনিয়ার গ্রোথের মধ্যে পার্থক্যকে ভালোভাবে বোঝার জন্য আমাদের গণিতের কিছু মূল সিদ্ধান্ত জানতে হবে, যার ব্যাপারে আমরা আমাদের স্কুলে ধাপে ধাপে শিখেছি। এজন্য এর নাম লিনিয়ার বলা হয়েছে। এজন্য শুধুমাত্র প্রথম স্তরের গণনার ক্ষেত্রে আমরা লিনিয়ার সমীকরণ ব্যবহার করি। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে এক্সপোনেনশিয়াল বা গুণ করার একটা পরিষ্কার তরিকা, যাকে আমরা বর্গ হিসেবে চিনি। একটা এক্সপোনেনশিয়াল সমীকরণ অনেকটা এরকম হবে: 5 স্কোয়ার মানে 25, যেখানে লিনিয়ার সমীকরণ 5 + 5 = 10। সংখ্যার ডান পাশে পরবর্তী প্রদর্শিত ছোট সংখ্যাটি বোঝায় মূল সংখ্যাটি কতবার গুণ করতে হবে। এজন্য এক্সপোনেনশিয়াল নাম দেওয়া হয়েছে এর। এজন্য কোনো কিছু স্কোয়ার করা লাগলে বা কিউব করা লাগলে আমরা এই সমীকরণ ব্যবহার করি। এটাই মূল বিষয়। লিনিয়ার গ্রোথ ক্রমিক এবং স্তর অনুসারে হয়। এক্সপোনেনশিয়াল গ্রোথ নাটকীয়ভাবে হয়। যখন আপনি আপনার টাকা এবং সময়ের বিনিয়োগ করছেন, তখন এটা সহজ সমীকরণকে সবসময় ধ্যানে রাখবেন। লিনিয়ার গ্রোথের সীমা আছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ অপ্রত্যাশিত হয়। দ্য রুল অফ 72। এক্সপোনেনশিয়াল গ্রোথের সামর্থ্যকে বোঝার জন্য ডাবলিং করার ধারণাকে বুঝতে হবে। কোনো ইনভেস্টমেন্টকে দ্বিগুণ করতে কত সময় লাগে? একে বের করার জন্য 72-এর নিয়ম একটা অসাধারণ ফর্মুলা আছে। এটা কিভাবে কাজ করে? আপনার বিনিয়োগ করা টাকাকে ডাবল করতে কত সময় লাগবে? এটা জানার জন্য সর্বপ্রথম একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি কোনো শেয়ারে $10,000 বিনিয়োগ করেছেন, যেখানে আপনি বছরে 10% প্রফিট করেন। অর্থাৎ আপনার বিনিয়োগকে $10,000 থেকে $20,000 বানাতে 7.2 বছরের সময় লাগবে। ডাবলিং বা কত দিনে আপনার টাকা ডাবল হবে, এটা বোঝার জন্য এই 72-এর নিয়ম ভালো কাজ করে। এর পরিণাম হলো বিস্ময়কর। এক্সপোনেনশিয়াল গ্রোথ এর একটা ভালো উদাহরণ হচ্ছে প্রথম কয়েক বছরে সম্পত্তির দিকে আপনার আয়কে চক্রবৃদ্ধি বানানো। চক্রবৃদ্ধির মাধ্যমে এক্সপোনেনশিয়াল গ্রোথ এর সামর্থ্য প্রদর্শিত করার সবচেয়ে ভালো উদাহরণ দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, ওয়ারেন বাফেট। তার তৈরি ইনভেস্টমেন্ট ফর্মুলা। যদি আপনি বাফেটের বার্কশায়ার কোম্পানিতে 1996 সালে $10,000 বিনিয়োগ করতেন এবং প্রতি বছর যে লাভ হচ্ছে সেগুলোকে পুনরায় বিনিয়োগ করতেন, তবে আজকের দিনে সমস্ত মুনাফা মিলিয়ে আপনার বিনিয়োগ $80 মিলিয়ন বা $8 কোটি হয়ে যেত। বাংলা টাকায় হিসেব করলে আপনার বিনিয়োগ করা 10 লক্ষ টাকা $800 কোটি হয়ে যেত। এটা দেখতে অসম্ভব বলে মনে হয়। $10,000 ইনভেস্টে $8 কোটি, কিন্তু চক্রবৃদ্ধি সামর্থ্যই এর লাভ উঠিয়ে আপনার বিনিয়োগকে বছর বছর বাড়ানোর জন্য ছেড়ে দেয়া। কোনো কোম্পানির বিকাশের দিকে নজর দেয়া যাক, যেগুলো কয়েক বছরে 100 গুণের বেশি হয়ে গেছে। জেরক্স, IBM, ওয়ালমার্ট, মাইক্রোসফট, এগুলো শুধু কিছু নাম। আজ থেকে 25 বছর আগে এদের মধ্যে যে কোনোটাতে ইনভেস্ট করার জন্য আপনার কাছে দূরদর্শী ও ধৈর্য থাকত যদি, তবে আপনি আজকে কয়েক কোটি টাকার মালিক থাকতেন। কম টাকার লেভারেজিং।
আমার হিসাবে ওসালা মেক্কার্টি একটা আদর্শ উদাহরণ। আগের অধ্যায়ে আমি দুই প্রকারের লিভারেজ এর চর্চা করেছি, কর্মচারীগত এবং ফ্র্যাঞ্চাইজিং। নিঃসন্দেহে এগুলো লিভারেজিং এর অনেক শক্তিশালী মাধ্যম, কিন্তু এগুলোকে ব্যবহার করতে হলে আপনার মধ্যে অপার যোগ্যতা ও অনেক বেশি টাকা থাকার প্রয়োজন হবে। অন্যদিকে টাকার লিভারেজিং বা চক্রবৃদ্ধির সামর্থ্য লাভ যে কেউ করতে পারে। আপনার সময়, যোগ্যতা, প্রয়াস তথা টাকাকে লিভারেজ করার একটা সক্রিয় তরিকা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিস্টেম। এই সিস্টেমের মেরুদণ্ড হচ্ছে চক্রবৃদ্ধি। যেই নকল প্রণালীটি আপনি সামনে শিখবেন, সেখানে চক্রবৃদ্ধির দুইটা প্রধান দুর্বলতা দূর হয়ে যাবে, ধন এবং সময়। আমি এটা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি। আজকে অধিকাংশ ব্যক্তির কাছে ইনভেস্ট করার জন্য $1,00,000 বা $50,000, ইভেন $10,000 থাকাও খুব কঠিন। আর যদিও থাকে, তবু ইনভেস্ট করে বসে থেকে 40-50 বছর পর্যন্ত বৃদ্ধি করা তাদের জন্য সম্ভব না। জীবনযাত্রার মান এবং জিনিসপত্রের বাড়তে থাকা দামের কারণে পরিবারের 2জন লোকের কামানোর পরও প্রয়োজন পূরণ করা মুশকিল হয়ে উঠছে প্রতিনিয়ত। রিটায়ারমেন্টের পরের জীবনকে আনন্দের সাথে কাটানোর জন্য ইনভেস্ট করার জন্য মানুষের কাছে খুব সামান্য পরিমাণ টাকা অবশিষ্ট আছে। সময় বহুমূল্যবান। প্রশ্ন হলো, $1,000 ইনভেস্ট করা ছাড়া, কিংবা যতদিন আপনার ছোট ইনভেস্টমেন্টের টাকা বড় সম্পত্তিতে পরিণত না হচ্ছে ততদিন অপেক্ষা করা ছাড়া, এক্সপোনেনশিয়াল গ্রোথের ব্যবহার ছাড়া সম্পত্তি অর্জন কিভাবে করতে পারেন? একটা কম খরচ করা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং এক্সপোনেনশিয়াল গ্রোথকে ডাবল করার পরামর্শ দেয়। এক্সপোনেনশিয়াল গ্রোথের সাথে ফ্র্যাঞ্চাইজিং থাকা, এই কথাটার মানেই হলো এর উত্তর আছে। একে নেটওয়ার্ক মার্কেটিং বলে। এটা সত্য, বিশ্বের অধিকাংশ লোকের কাছে খুব একটা সঞ্চয় থাকে না, কিন্তু সবার কাছে সময় অবশ্যই থাকে। যদি আমরা বাস্তবিক সম্পত্তি অর্জনের প্রতি গম্ভীর হই, তবে আমরা আমাদের প্রতিদিনকার সময় থেকে কিছু সময় বের করে অবশ্যই এর জন্য ব্যবহার করতে পারি। এটাতে স্পষ্ট, আসন্ন সময়গুলোতে সফলতার সাধারণ ফর্মুলা নিচের ক্রম অনুসারে হবে: সময় সমান সমান এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং ডলার সমান সমান আর্থিক স্বতন্ত্রতা। A ইন্টু E স্কোয়ার সমান সমান ডলার। এখন আপনি শিখবেন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আপনি কিভাবে নকল করতে পারেন। বাস্তবিক সম্পত্তি অর্জন করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং একটা সরল সিদ্ধান্ত। প্রতি বছর 10% করে বৃদ্ধি পেয়ে $100 বিলিয়ন বিজনেসে পরিণত হয়েছে এটি বিশ্বব্যাপী। এর উপর কাজ করা লোকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রশ্ন এটা নয় যে এই প্রমাণিত সিস্টেম কাজ করবে কিনা, বরঞ্চ প্রশ্ন হলো একে দেখার জন্য দূরদৃষ্টি, বোঝার জন্য বুদ্ধি এবং লাভকে প্রাপ্ত করার জন্য আপনার মধ্যে হিম্মত আছে কিনা। যদি থাকে, তবে সম্পত্তির দিকে আপনার পথ চলা নকল আপনিও করতে পারেন। এরই সাথে শেষ হলো কপিক্যাট মার্কেটিং এর অধ্যায় 5। আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 6। আর্নেস্ট হাম্বি নামে একজন প্রবাসী 1905 এর বিশ্বমেলাতে কাগজের মতো দেখতে কিছু জিনিস বিক্রির চেষ্টা করছিল। সে সকাল থেকে রাত পর্যন্ত এই কাজে লেগে থাকতো। ওয়েবল স্টেট এর সামনে দিয়ে যারাই পার হতো তাদেরই সে ফ্রিতে স্যাম্পল দিত, কিন্তু পরিমাণ ছিল শূন্য। কেউ তার তৈরি করা ওয়েফারগুলো কিনত না। দিন দিন পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। দুপুরের টাইমে ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে হাজার হাজার দর্শক আর্নেস্ট এর ব্যাপক স্টেশনের সামনে দিয়ে যেত এবং 2 দোকান সামনে আইসক্রিম বিক্রেতার দোকানে যেত। বেচারা আর্নেস্ট সারাদিন বসে বসে দেখতো এগুলো। সে কতটা লজ্জা অনুভব করত চিন্তা করা যায়। একদিন দুপুরবেলা আর্নেস্টের ভাগ্য খুলে যায়। আইসক্রিমের বিক্রি এত বেশি শুরু হয় যে সে হিমশিম খায় বিক্রি করতে করতে। তার কাছে কোনো প্লেট ছিল না। তার কাছে শুধু কিছু কাঁচামালই বাকি ছিল, সেগুলো সে দিতে পারেনি। এখানে আর্নেস্টের একটা নতুন উপায়ে চোখে পড়ে, আর সেই উপায়টি হলো তার কোণের মতো আকৃতি করে তার ওয়েফারগুলোতে আইসক্রিম দেয়া যায়। কোণ এর নতুন চেহারাটা অনেক বেশি পছন্দনীয় হয়েছিল কাস্টমারদের কাছে, আর এখান থেকেই আইসক্রিম এবং কোণ এর সম্পর্কের শুরু হয় বিশ্বব্যাপী। আইসক্রিম এবং আর্নেস্ট ওয়েফার কোনো এক প্রচলন ঘোড়া এবং গাড়ির মতো একটা আরেকটার উপর নির্ভর হয়ে পড়ে। এটাকে স্বর্গে তৈরি করা বিবাদ বলা হয়। একই রাতে আইসক্রিমের জন্য প্রসিদ্ধ হয়ে যায় এই পলিসি, এবং 1905 এর সময়ে এটা সারা দুনিয়াতে পরিচিত হয়। 1 শতাব্দী, পুরো 100 বছর পর আজকের দিনেও আইসক্রিম কোন বিশ্বব্যাপী অনেক বেশি চাহিদাপূর্ণ একটি পণ্য। আইসক্রিমের কাহিনী সিনার্জিজমের একটা অসাধারণ গল্প। মানে, দুইটা আলাদা আলাদা উৎপাদিত পণ্য বা ধারণার মিল সবসময় তার একক গ্রাহকের থেকে অনেক বেশি হয়। আইসক্রিম কোন একটা সৃজনশীল সিনার্জিজম যা বাস্তবে কার্যে পরিণত হয়েছে। আইসক্রিমের স্বাদ অনেক ভালো হয়েছে, ওয়েফারের স্বাদও মজাদার। দুইটাকে সাথে মেলান, এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সৃজনশীল এর আশ্চর্যকর সামর্থ্য। ইতিহাস এমন ঘটনা দ্বারা পূর্ণ আছে যেখানে দুইটা আলাদা আলাদা ধারণা এর সিনার্জিজম নতুন উৎপাদকের জন্ম দিয়েছে, যা
এন্টারপ্রাইজের লাভ এবং সুযোগকে অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে দিয়েছে। এর উল্লেখযোগ্য কাহিনীগুলোর মধ্যে একটি হলো নিজের উৎপাদিত প্রতিষ্ঠান এর অনেক বেশি বিক্রি করা প্রোডাক্টের সাথে অন্য একটা প্রোডাক্টের অসফল প্রয়োগের কথা মনে পড়ে গেল। একে কাগজের অন্যদিকে একে লাগানোর পরামর্শ দেয়। এভাবে নোটপ্যাড এবং পেপার সিল এর অবাঞ্ছিত বিবাহ সম্পন্ন হয় একটি নোটপ্যাড হিসেবে। এই প্রোডাক্ট 3M কোম্পানির জন্য প্রতি বছর কোটি টাকার বিজনেস টার্নওভার তৈরি করে। সফল সিনার্জিজমের রহস্য: দুইটি আলাদা অসমাপ্ত ধারণাকে মিলিয়ে একদম নতুন উৎপাদক বা সেবা নির্মাণ করার সফল সিনার্জিজমের রহস্য। কখনো কখনো এটা ভাগ্য দিয়েও সফল হয়, যেমনটা আইসক্রিম কোন এর ক্ষেত্রে খোঁজা হয়নি কিন্তু এটা হয়ে গেছে। অন্যথায় কিছু সৃজনশীল ব্যক্তির চেষ্টা এবং গবেষণার ফলাফল হিসেবে এটি ঘটে। আসুন আজকের দিনে প্রচলিত মডার্ন সিনার্জিজম সম্পর্কে জানি। এই চিন্তাটি সমগ্র বিশ্বের মানুষদের উপর আশ্চর্যজনক প্রভাব ফেলেছে। অটোমোবাইল বিশ্বব্যাপী সার্ভে করে যদি লোকেদের জিজ্ঞেস করা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার কী ছিল, তবে অধিকাংশ লোক বলবে অটোমোবাইল বা গাড়ি। ঘোড়া দিয়ে চলা গাড়ি এবং 8 স্ট্রোক ইঞ্জিন এর ঐক্যতান ভাগ্যগুণে জার্মানিতে কার্ল বেল ও আমেরিকার হেনরি ফোর্ড উপহার দেন। ফ্যাক্স মেশিন ছাড়া আজ থেকে কিছু বছর আগে ব্যবসা কল্পনা করা যেত না। টেলিফোনের পর উপলব্ধ ব্যবসায়িক উপকরণের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো ফ্যাক্স। এটা কপিয়ার এবং টেলিফোনের মিক্সচার। এরপর আসে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারও একটি ঐক্যতান ভিত্তিক উৎপাদক। ক্যালকুলেটর, টাইপরাইটার থেকে শুরু করে অনেক কিছুর মিক্সার। 1960-এর শুরুতে স্টিভ জবস অ্যাপল কোম্পানির সহ-সংস্থাপক এর দৃষ্টিতে সৃষ্টি হওয়া জিনিসটির নাম হলো পার্সোনাল কম্পিউটার। ওই দিন দূরে নয় যখন বিশ্বের প্রতিটি ঘরে, প্রতিটি স্কুলে, প্রতিটি মানুষের টেবিলে একটা করে ছোট কম্পিউটার উপস্থিত থাকবে। পার্সোনাল কম্পিউটারের ঐক্যতান এর উৎকৃষ্ট উদাহরণ রয়েছে ফ্র্যাঞ্চাইজি। এ ব্যাপারে বিতর্ক করা যায় যে বিংশ শতাব্দীর অত্যন্ত সফল বিজনেস মডেল হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সফল দোকানের শৃঙ্খলা এবং ছোট ব্যবসায়ীদের ঐক্যতান হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। গত 50 বছর ধরে এই ধারণাটি এতটা সফল হয়েছে যে আজকে মানুষের মতামত হলো ইউনাইটেড স্টেটের বিক্রি করা সেবা এবং প্রোডাক্টের 3/1 ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিক্রি হয়। এটা সত্য যে এই 4 ধরনের ঐক্যতান এবং বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব পড়ছে। নিশ্চিতভাবে প্রতিটি ঐক্যতান এর মাধ্যমে কিছু মানুষ অপার সম্পত্তি অর্জন করে, কিন্তু এটা বলা অধিক সঠিক হবে সূচিত অন্তিম ফ্র্যাঞ্চাইজি এর মাধ্যম যার নকল সাধারণ মানুষ নিজের সম্পত্তি অর্জনের তরিকা রূপে করতে পারে। ফ্র্যাঞ্চাইজিং নকল করার স্বপ্ন সত্যি হলো। এটা কটু সত্য যে নতুন কম্পিউটার বাড়াতে এবং ডিজাইন করতে, কার ডিলারশিপ নিতে বা চালানোর জন্য বা ফ্যাক্স মেশিনের বিক্রির জন্য খুব কম লোকের কাছে ওই পরিমাণ টাকা বা ব্রেন থাকে। তবে আপনি এই এন্টারপ্রাইজগুলোকে নকল করতে পারেন না, কারণ এর জন্য বিশেষ যোগ্যতা, অনেকগুলো সাধারণ জিনিসপত্র অথবা দুইটাই থাকা জরুরি। এটাই ফ্র্যাঞ্চাইজির সৌন্দর্য। পরিভাষা অনুসারে ফ্র্যাঞ্চাইজি অনুসরণ করা না গেলে সেটাকে ফ্র্যাঞ্চাইজি বলা যাবে না। ফ্র্যাঞ্চাইজিং উপভোক্তার জন্য বরদান স্বরূপ, কারণ ফ্র্যাঞ্চাইজিংয়ের সাথে একটি সফল উৎপাদিত প্রোডাক্ট বা সেবা এর অনুকরণের সময় এটা বিশ্বের হাজার হাজার বার, লাখ লাখ বার করা সম্ভব। ম্যাকডোনাল্ডসের একটি আদর্শ উদাহরণ। এদের প্রথম রেস্টুরেন্ট শুধুমাত্র একটা শহরে উপস্থিত ছিল, এটা ছিল ক্যালিফোর্নিয়াতে। যারাই সেখানে খেয়েছে তারা ম্যাকডোনাল্ডসের ভাইদের সস্তা হ্যামবার্গার সবসময় মনে রেখেছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজির পূর্বে শুধুমাত্র স্থানীয় লোকই তাদের বার্গারের মজা নিতে পারত, কিন্তু এটা কেবল একটা স্থানেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিংয়ের মাধ্যমে দেশের প্রত্যেক শহরে নিজেদের বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই মেশিন বিক্রি করে তারা হাজার হাজার রেস্টুরেন্ট আছে এখন তাদের। তার প্রতি 2 দিনে বিশ্বের কোথাও না কোথাও 2টা নতুন করে রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে ম্যাকডোনাল্ডসের। ফ্র্যাঞ্চাইজি মালিক এবং অপারেটররা কেমন অনুভব করে? তারা তো আনন্দে বিভোর হবে, তাই তো? এটাই স্পষ্ট যে হাজার হাজার ব্যবসার মালিকদের জন্য নকল এর স্বপ্ন ফ্র্যাঞ্চাইজিংয়ে সফল করেছে। ফ্র্যাঞ্চাইজিং কিভাবে কাজ করে? বাস্তবে ব্যক্তিদের জন্য সম্পত্তি অর্জন করতে তরিকার নকল করার একটা প্রমাণিত তরিকা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং। সফল ব্যবসার অনুসরণ। সফল পার্টনারশিপের আদর্শ নমুনা হলো ফ্র্যাঞ্চাইজিং। এটা বিংশ শতাব্দীর সবচেয়ে সফলতম ব্যবসায়িক কাহিনী। যখন ম্যাকডোনাল্ডস 1950 সালে তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি শুরু করে, তখন ফ্র্যাঞ্চাইজিংয়ের ব্যাপারে লোকেদের মধ্যে ভুল ধারণা ছিল এবং অনেক বড় বড় ইনভেস্টররা একে ভুল বুঝেছিল। আজকে মাত্র 50 বছর পরে ফ্র্যাঞ্চাইজিংয়ের ব্যাপারে সবার ধারণা পাল্টে গেছে এবং এটা এখন বিশ্বব্যাপী প্রসিদ্ধ চমৎকার ব্যবসায়িক মডেল। অন্যদিকে নেটওয়ার্ক মার্কেটিং, মৌলিক ঐক্যতান। কিছুক্ষণের জন্য কল্পনা করুন যে আপনি সম্পত্তি অর্জনের মৌলিক ঐক্যতানের ইনচার্জ।
এই বিজনেস মডেলটা এত ক্ষমতাবান যে এটা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ব্যবসায়ী হয়ে উঠতে সাহায্য করবে এবং এটা তাদের জীবনকে সমৃদ্ধ ও উন্নত করবে। আপনার বিজনেস মডেল কতটা অনুকরণীয় হতে হবে এবং সেটা কেউ নকল করতে পারবে না এমন সিস্টেম কিভাবে হবে? আপনার সিনার্জিজমে লিনিয়ারের জায়গায় এক্সপোনেনশিয়াল গ্রোথ হওয়া উচিত। আপনার সিস্টেম সহজে নকলযোগ্য হওয়া উচিত। এটা বলতে আমি অত্যন্ত প্রসন্ন বোধ করছি যে এমনই একটা মৌলিক সিস্টেম উপলব্ধ আছে। এটা নিশ্চিতভাবে প্রকৃতির শক্তির সাথে। বিশ্বের ইতিহাসে সম্পত্তি অর্জন করার অত্যন্ত সামর্থ্যবান দুইটা তরিকা সৃজনশীল সিস্টেম এটি। ফ্র্যাঞ্চাইজি এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায়। নেটওয়ার্ক মার্কেটিং এর সিনার্জিজম নিজের মধ্যে উৎকৃষ্ট। এটা আইসক্রিমের কোণের মতো, অটোমোবাইলসের মতো, এটা ফ্যাক্স মেশিনের মতো। আমার শব্দগুলোর ব্যাপারে ধ্যান দিন। যদি আপনি মনে করেন ফ্র্যাঞ্চাইজিং বড় বিষয়ে, তবে আপনি এখনও পর্যন্ত কিছুই দেখেননি। এরই সাথে শেষ হলো কপিক্যাট মার্কেটিং এর অধ্যায় 6। আমরা চলে যাব অধ্যায় 7-এ। অধ্যায় 7, নেটওয়ার্ক মার্কেটিং, মৌলিক নকল সিস্টেম। এতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা একমত হয়েছি যে অনুসরণ করাই ফ্র্যাঞ্চাইজি সফলতার মূল কুঞ্জি। আর চক্রবৃদ্ধি দ্বারা এক্সপোনেনশিয়াল গ্রোথ, সময়ের মান রাখা এবং সম্পত্তি অর্জনের একটি তরিকা। এজন্য আমি নেটওয়ার্ক মার্কেটিংকে মৌলিক সিনার্জিজম এর নাম দিয়েছি। এটা ফ্র্যাঞ্চাইজির ধারণার মতো উৎকৃষ্টের সাথে এক্সপোনেনশিয়াল গ্রোথ এর ধারণার মতো উৎকৃষ্টের মিলন রয়েছে। সম্পত্তি অর্জনের মৌলিক সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং এর সৃজন করার জন্য এর ব্যবহার কিভাবে করা হয় এটা শেখার পূর্বে আসুন এই দুইটা ধারণার মধ্যে প্রত্যেকটার উপর আমরা কিছু সময় বিচার বিবেচনা করব। যেমনটা আমি প্রথমেই বলেছি, এক্সপোনেনশিয়াল সম্পত্তি অর্জনের একটি তরিকা যেটা হাজার বছর ধরে ধনীরা ফলো করে আসছে। বাইবেলেও চক্রবৃদ্ধির লাভ এবং মহত্ব প্রতিপালিত হয়েছে। অমূল্য সেবা এর একটা দৃষ্টান্ত যিশু দিয়েছে। এক বিশাল বড় সম্পত্তির মালিক লম্বা ব্যবসায়িক যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে তার 3 জন বিশ্বস্ত সেবককে ডেকে আনে এবং প্রত্যেককে কিছু টাকা সুরক্ষিত রাখতে দেয়। প্রথম সেবক 5 ভাগ পায়, দ্বিতীয় সেবক 2 ভাগ পায় এবং তৃতীয় সেবক 1 ভাগ পায়। প্রথম 2 সেবক তাদের প্রাপ্ত অর্থ দিয়ে বিনিয়োগ করে দেয় এবং যখন তাদের মালিক ফেরত আসে তখন তারা মূলধনকে দ্বিগুণ করে দেয়। মালিক তাদের বুদ্ধিমত্তার প্রশংসা করে। তৃতীয় সেবক, যে টাকা হারিয়ে ফেলার জন্য ভয় পাচ্ছিল, তাকে মালিক তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বের করে দেয়। আপনার জন্য কাজ করতে টাকাকে লাগান। বুদ্ধিমত্তার ব্যবহারকে এই দৃষ্টান্তটিতে বোঝানো হয়েছে। এটা আর্থিক নির্ণয় হোক কিংবা আধ্যাত্মিক সিদ্ধান্ত হোক, সুযোগ, অর্থ, যোগ্যতা কিংবা সক্ষমতা বা সহানুভূতির মাধ্যমে অনুগ্রহীত হওয়াই পর্যাপ্ত নয়। বাস্তবিক কথা হলো, এই অনুগ্রহগুলোর জন্য আপনি কি করেন? একে জমিনে দাবিয়ে দেন যাতে এগুলো এভাবেই থাকে, অথবা বুদ্ধিমত্তার সাথে এগুলোর ব্যবহার বিনিয়োগ করেন যাতে করে এগুলো বৃদ্ধি পায় এবং ডাবল হয়। এক্সপোনেনশিয়াল গ্রোথের সামর্থ্য সুস্পষ্ট। আপনি আপনার অর্থকে লাগাতার আপনার জন্য কাজ করানোর জন্য লাগান যাতে আপনি একে দ্বিগুণ এবং পুনরায় বারবার দ্বিগুণ করতে পারেন। চক্রবৃদ্ধির সাথে আপনার টাকা আপনার জন্য কাজ করতে থাকে, ওই সময়েও করতে থাকে যখন আপনি ঘুমিয়ে থাকেন। চক্রবৃদ্ধি বিশ্বের অষ্টম আশ্চর্য। এটা বলার সময় আইনস্টাইন জানতেন সে কি বলছে। সময় গুরুত্বপূর্ণ, নিশ্চিতভাবে এতে কিছু সমস্যা আছে। তা না হলে সম্পত্তি অর্জনের একটা এক্সপোনেনশিয়াল সিস্টেম এর কপি প্রতিটা মানুষ করতে পারত এবং দুনিয়ার প্রত্যেকটা লোক ধনী হয়ে যেত। পারম্পরিক গতানুগতিক চক্রবৃদ্ধিতে 2টা সমস্যা আছে, আর আমাদের অধিকাংশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। প্রথমটি হলো টাকা। টাকাকে ইনভেস্ট করতে সমস্ত খরচ পূর্ণ হওয়ার পরও আমাদের কাছে কিছু টাকা অবশেষে থাকতে হবে। কিন্তু খারাপ বিষয় হলো এমনটা খুব কম লোকের কাছেই থাকে। একজন কমেডিয়ান একবার বলেছিলেন, আমাদের মধ্যে অধিকাংশ লোক মাসে তাদের সমস্ত খরচগুলো প্রথম উইকেই শেষ করে ফেলে। একজন সাধারণ মানুষ সৌভাগ্যশালী হয় যদি সে মাসে $100 বাঁচাতে পারে আর বছরে $1200 বাঁচাতে পারে। এটা কি একেবারে ছোট সঞ্চয় নয়? দ্বিতীয়ত, চক্রবৃদ্ধির রাস্তায় আপনার টাকাকে বাড়াতে সময় লাগে, অনেক বেশি সময় লাগে। যদি স্টক মার্কেটে 10% হারে বৃদ্ধি পায়, তবে $1000কে ডাবল করতে মানে $2000 হতে 7 বছরের বেশি সময় লাগবে। যদি আপনার কাছে ইনভেস্ট করার জন্য কেবল সামান্য কিছু টাকাই থাকে, বা যদি সেটা বেশি হয়, তবে দ্বিগুণ করার ধারণাটি আকর্ষক লাগে না। বাস্তবিকতা হলো, অনেক মানুষ চক্রবৃদ্ধির মাধ্যমে নিজেদের টাকাকে দ্বিগুণ করে ধনী হতে ব্যস্ত। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংকে ধন্যবাদ, আজকের ফ্র্যাঞ্চাইজির এই প্রকার এর সিস্টেম উপলব্ধ রয়েছে, যাকে আপনি বছরে 10 বছরের জায়গায় বিকল্প হিসাবে সম্পত্তি ও স্বতন্ত্রতা সরাসরি পেতে পারি 1-2 বছরের মধ্যে। কেননা নেটওয়ার্ক মার্কেটিং অনেক বেশি অনুকরণীয়। সম্পত্তি অর্জনের জন্য এটা মৌলিক কপিক্যাট সিস্টেম। এটা কম ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজির প্রকারের ধারণা, যার উপর কোনো সংশয় নেই।
নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার জন্য আপনার কাছে টম ক্রুজের মতো স্টার যোগ্যতা থাকার প্রয়োজন নেই, সাথেই আলবার্ট আইনস্টাইন বা বিল গেটসের মতো জিনিয়াস হিসেবে জন্ম নেওয়ারও প্রয়োজন নেই। মনোরঞ্জন বিজনেসের মতো নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেবল স্টার যোগ্যতা আলা লোকেরাই সফল হয় না, এখানে সাধারণ সামান্য লোকেরাও সফল হতে পারে। সেটা একটা প্রমাণিত কপিরাইটিং সিস্টেম যা অসামান্য পরিণামকে প্রাপ্ত করতে পারে এবং অন্যকেও সেভাবেই করতে শেখায়। ফ্র্যাঞ্চাইজিকে প্রাপ্ত করার জন্য হাজার হাজার ডলার খরচ করার জায়গায় আপনাকে আপনার নেটওয়ার্ক মার্কেটিং ফ্র্যাঞ্চাইজিকে শুরু করতে কেবল কয়েকশো ডলারের বিনিয়োগ করতে হয়। এজন্য কিছু মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমজনতার ফ্র্যাঞ্চাইজিং বলে, এজন্য আমি একে বিকল্প ফ্র্যাঞ্চাইজি বলি। সঠিক পরিকল্পনা নকল করুন। একটা অনেক লাভজনক ফ্র্যাঞ্চাইজিকে স্থাপন করা এবং একটা লাভজনক নেটওয়ার্ক মার্কেটিং ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করা একই রকমের হয়। একজন মাস্টার কপিক্যাটার হিসাবে আপনি আপনার যোগ্যতা হলো নেটওয়ার্ক মার্কেটিং, যেটা আপনার জন্য একটা ঐশ্বরিক ক্ষমতা, তাই আপনার এর ফায়দা তোলা উচিত। শুধু পার্থক্য এটুকুই, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে আপনি ফ্র্যাঞ্চাইজি প্রকারের ধারণা পাবেন। যখন আপনি কোনো ফ্র্যাঞ্চাইজিতে আপনার টাকা বিনিয়োগ করেন কিংবা যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আপনার সময়ের বিনিয়োগ করেন, তখন বাস্তবে আপনি কি বিনিয়োগ করছেন? কেবলমাত্র সিস্টেম। কয়েক বিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ যেমন ম্যাকডোনাল্ডস থেকে কিছু পাওয়ার থেকে সফলতায় তাদের ব্লুপ্রিন্টের অনুসরণ করা কি বেশি বুদ্ধিমত্তার পরিচয় নয়? ম্যাকডোনাল্ডস কর্পোরেশন তাদের ফ্র্যাঞ্চাইজি ত্রুটিপূর্ণ সিস্টেমে রিপ্লেস করে। তাদের ট্রেনিং সেন্টারের নাম শুনলে হয়তোবা লোকেরা হাসি পাবে, একে হ্যামবার্গার ইউনিভার্সিটি হিসাবে মানুষ চেনে। কিন্তু ম্যাকডোনাল্ডসের প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষণ একটা সিরিয়াস বিষয়। এদের ফ্র্যাঞ্চাইজি প্রাপ্ত করার জন্য আপনাকে এদের ইউনিভার্সিটিতে দাখিল হতে হবে এবং তাদের প্রমাণিত সিস্টেম জায়গাতে 50 বছর ধরে যেটা চলছে এখানে সফলতার সাথে নকল করে শিখতে হবে। যদি সিস্টেমকে কপিক্যাট করে শেখার জন্য আপনি ইচ্ছুক না হন, তবে আপনি ফ্র্যাঞ্চাইজি পাবেন না, এটা পুরোপুরি স্পষ্ট। শেষ কথা হলো, ম্যাকডোনাল্ডস অসফল ফ্র্যাঞ্চাইজিকেই স্বীকার করে না, ফ্র্যাঞ্চাইজি বিজেতা। এটা বলা উচিত হবে 1980 থেকে 90 পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি বিশ্বের সর্বশ্রেষ্ঠ কনসেপ্ট ছিল এবং এই ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত এর চমৎকারী সময়ের সুবিধা উপভোগ করছে। এন্টারপ্রেনার ম্যাগাজিন এর অনুসারে 1996 সালে বিশ্বব্যাপী 4,50,000 ফ্র্যাঞ্চাইজি 758 বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে তুলনায় ফ্র্যাঞ্চাইজির সাথে কিভাবে করবেন? একজন সফল ফ্র্যাঞ্চাইজার হিসাবে নেটওয়ার্ক মার্কেটিং একাই অল্টারনেটিভ হিসেবে কাজ করে। যোগ্যতার ভিত্তিতে উৎপাদন নিশ্চিতে মার্কেটিং এবং প্রশিক্ষণের মতো বিষয়গুলো শেখানো, ট্রেনিং দেয়া, সবকিছু একত্রিতভাবে থাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ফ্র্যাঞ্চাইজি সহায়তা করে। যখন ফ্র্যাঞ্চাইজিং এবং নেটওয়ার্ক মার্কেটিং দুইটা মিলে যায়, তখন এই সিস্টেম সফলতার কুঞ্জি হয়ে ওঠে। অনুকরণ করার ক্ষেত্রে আপনার ক্ষমতার উপর আপনার সফলতা নির্ভর করে। নতুন সিস্টেম খোঁজার নয়, বরঞ্চ বর্তমানে থাকা সিস্টেম এর কপি করার ব্যাপারে আপনি যত ভালো হন, ততটাই বেশি আপনি সফল হন। আপনি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে কখন জয়েন করেছেন এতে কিছু যায় আসে না। আপনি আপনার কোম্পানির মুখ্য বিক্রয় প্রতিনিধি সবসময় হয়ে থাকবেন, আর আপনার প্রত্যেকটা স্বতন্ত্র ডিস্ট্রিবিউটর তার কোম্পানির মুখ্য ব্যক্তি হবে। মূলত এটা মুখ্য কার্যকরী ব্যক্তিবর্গের নেটওয়ার্ক। ফ্র্যাঞ্চাইজিং থেকে নেটওয়ার্কিং এর বিশেষত্ব আছে। যদিও ফ্র্যাঞ্চাইজিং এবং নেটওয়ার্কিং দুইটাই কপিক্যাট সিস্টেম, কিন্তু ফ্র্যাঞ্চাইজিংয়ের তুলনায় নেটওয়ার্ক মার্কেটিং অনেকগুলো সুবিধা দিয়ে থাকে। নেটওয়ার্ক মার্কেটিং ভালো বিষয়গুলোকে ফ্র্যাঞ্চাইজিং ধারণা থেকে গ্রহণ করেছে এবং বাকিগুলোকে ছেড়ে দিয়েছে, যার পরিণাম হিসাবে কপিক্যাট মার্কেটিং একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। এজন্য কিছু বিশেষজ্ঞ এর ব্যাপারে বলে, স্বতন্ত্র এন্টারপ্রাইজগুলোর বিকাশে উঠানো কদম এক্সপোনেনশিয়াল গ্রোথের সাথে ফ্র্যাঞ্চাইজি। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে ফ্র্যাঞ্চাইজির রোল নেভাতে হবে না। নিজের ব্যবসায় অন্য লোকেদের লাগিয়ে সম্পত্তি অর্জনের একটা প্রমাণিত তরিকা নকল করা, তাদের শেখানো, এর মাধ্যমে আপনি ফ্র্যাঞ্চাইজিংয়ের রোল প্লে করতে পারেন। নতুনভাবে একটু অন্যভাবে বললে, আপনি যত ফ্র্যাঞ্চাইজির মালিক হন না কেন, ফ্র্যাঞ্চাইজের উন্নতি সবসময় লিনিয়ার গ্রোথ এর মাধ্যমেই হবে। প্রথম উদাহরণ মেনে নিন, আপনি 6টা ফ্র্যাঞ্চাইজির মালিক। আপনি যতই অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি পান না কেন, গ্রোথ সবসময় লিনিয়ারভাবেই হবে, যার মানে হলো আপনি আপনার ফ্র্যাঞ্চাইজি যেগুলো থেকে নির্দিষ্ট অঙ্কের বেশি লাভ কামাতে পারবেন না। দ্বিতীয় উদাহরণটি মনে করুন, আপনি স্বতন্ত্র ডিস্ট্রিবিউটরের একটা বৃদ্ধি পাওয়া নেটওয়ার্কের মুখ্য ব্যক্তি। কিছু সময়ের মধ্যেই আপনি স্বতন্ত্র ডিস্ট্রিবিউটরদের নেটওয়ার্ক তৈরি করে নিয়েছেন এবং নিজে শেখা নকল ও অনুকরণ তাদের শিখিয়ে আপনার 6 জন ডিস্ট্রিবিউটরকে আপনার 6টি প্রতিরূপ হিসাবে তৈরি করেছেন। এই ডিস্ট্রিবিউটরদের মধ্য থেকে প্রত্যেকে এই সিস্টেমের কপিক্যাট করে এবং 6 জন নতুন ডিস্ট্রিবিউটর তৈরি করে, আর এই প্রক্রিয়া জারি থাকে।
6 জন ডিস্ট্রিবিউটরকে প্রস্তুত করতে আপনি নিজের থেকে কী করেছেন এটার কপিক্যাট করা আর নতুন ব্যক্তিদের শিখিয়ে আপনি আপনার ব্যবসায় লিভারেজ 1000 গুণ করতে পারেন। আর এটা তো শুধু বরফের উপরিভাগে দেখা অংশ। যখন এক্সপোনেনশিয়াল গ্রোথের দ্বিগুণীকরণ ধারণা কাজ করে তখন গ্রোথ বিস্ময়কর হবে। এক্সপোনেনশিয়াল গ্রোথ এর সামর্থ্যের কারণে কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কাছে হাজার হাজার মানুষ রয়েছে। এই সমস্ত ডিস্ট্রিবিউটররা প্রত্যেকের কাছে অর্জিত সময়ের উৎপাদিত মাত্রার উপর প্রাপ্ত কমিশনের ব্যাপারে কল্পনা করুন। এখানে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। এজন্য কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মার্কেটাররা ধনী ও প্রসিদ্ধ জীবন অতিবাহিত করে শুধুমাত্র প্রস্তুত করার জন্যই আপনি বারবার মুনাফা অর্জন করেন। আমরা সবাই জানি উৎকৃষ্ট বিজ্ঞাপন সেইটা হয় যার প্রচার আমরা নিজেরা স্বয়ং নিজেদের মুখ দিয়ে করি। এটা কি ঠিক নয়? এটাই তো আমরা সবসময় করতে থাকি। আমরা যখন কোনো ভালো সিনেমা দেখি, যেমন ফরেস্ট গাম্প দেখার পর আমরা আমাদের বন্ধুদেরকেও দেখতে বলি, কিন্তু যখন আমার বন্ধুরা দেখতে চায় তখন কি আমরা কোনো মুনাফা পাই? না। যখন আমরা কোনো ভালো রেস্টুরেন্টে খাবার খাই তখন আমাদের পরিবার ও মিত্রদেরও তার ব্যাপারে বলি, কিন্তু আমাদের বন্ধুরা যখন সেখান থেকে খাবার খায় এবং কাস্টমার হয় তখন কি রেস্টুরেন্টের মালিক আমাদের কমিশন দেয়? একেবারেই না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার ব্যবহার করা উৎপাদক ও সেবাকে যে কোনোভাবে প্রস্তুত করার মাধ্যমে আপনি কমিশন পান। এটা একটা ভিন্ন স্থিতি যেখানে দুইজনই ফায়দাতে থাকে, তথা বিশ্বব্যাপী এটা অনেক প্রভাবী এবং নৈতিক প্রকারের মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে কাজ করে? আপনি জানেন ম্যাকডোনাল্ডস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া তাদের 20,000-এর বেশি রেস্টুরেন্টের সাথে নিজেদের ব্যবসা শুরু করেনি। তারা তো কেবল একটা রেস্টুরেন্টে তাদের ব্যবসা শুরু করেছিল, আর তারপর প্রথমটার মতো দ্বিতীয়টা করেছে। এভাবে আপনিও নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে এক্সপোনেনশিয়াল গ্রোথকে প্রাপ্ত করতে শুরু করতে পারেন। আপনার শুধু নিজের এবং অন্য একজনকে দিয়ে শুরু করতে হবে। আপনার কাছে কি মনে হয় আপনার ব্যবসায় প্রতি মাসে একজন নতুন মানুষ যুক্ত করা আপনার জন্য সম্ভব? কেবল একজন পার্টনার যে স্বতন্ত্রতা, খুশি এবং সুরক্ষাতে বিশ্বাস করে। একজন পার্টনার যে নিজের তথা নিজের পরিবারের জীবনশৈলীকে উন্নত করতে চায়। এক মাসে মাত্র একজন ভালো ব্যক্তি, শুধুমাত্র এটুকুই প্রয়োজন। প্রতি মাসে এক ব্যক্তি হিসাবে যুক্ত হতে থাকলে কিভাবে এটা 4096 জন মানুষে পরিণত হয়। যখন একবার কোনো ব্যক্তির সামনে আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং করছেন তখন আপনি তার প্রশিক্ষক হয়ে ওঠেন। দ্বিতীয় মাসে আপনার প্রথম ব্যক্তি অন্যকে শিখাবে। আপনি যা কিছু তাকে শিখিয়েছেন সেটার নকল অন্যকে করতে শিখাবে। সাথেই আপনার আরও একজন ব্যক্তির সমাবেশ করতে হবে। এখন আপনার কাছে 4 জন ব্যক্তির গ্রুপ আছে, আপনি এবং আরও 3 জন। ঠিক আছে তো? এরপর আপনি আপনার স্পন্সর কর্তার সিস্টেমকে নকল করতে থাকেন এবং সাথেই আপনার নকল করা আপনার নতুন পার্টনারদের শেখাতে থাকেন। তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস এবং প্রতি মাসে আপনি একই কর্ম জারি রাখেন। আপনি প্রথম বছর শেষে আপনি নিজে 12 জন লোককে স্পন্সর করেছেন। প্রতি মাসিক হিসাবে একজন নতুন ব্যক্তি যুক্ত করে আপনি 12 জন পেয়েছেন এবং এদের প্রত্যেকেই প্রতি মাসে একজন করে যুক্ত করছে। এভাবে এই মডেলটা পরবর্তীতে এগোতে থাকবে। প্রথম বছর শেষে আসুন দেখি এক্সপোনেনশিয়াল গ্রোথ এর এই সামান্য ব্যবহার প্রতি মাসে একজন ব্যক্তি করে যুক্ত করা কতটা দূরে যায়। এক মাসে মাত্র একজন ব্যক্তিকে স্পন্সর এবং প্রত্যেক ব্যক্তি দ্বারা আপনার চেষ্টাগুলো নকল করার মাধ্যমে নতুন একজন করে ব্যক্তি প্রত্যেকে স্পন্সর করলে 12 মাসের মধ্যে আপনার সংগঠনে বৈপ্লবিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে 4096 জন স্বতন্ত্র বিজনেস কর্তা হয়ে উঠবে। এখানেই এটার বিশালকারী রূপ নজরে আসবে। আপনার সংগঠনের বিক্রি ভলিউম এ একটা নিশ্চিত হিসাবে কোম্পানি আপনাকে পেমেন্ট দেয়। যদি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কেবল 3% হারে 28%-এর মধ্যে কমিশন নেয় তবে আপনি $12,000 পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে আমরা অনেক কথা বলেছি। এর ডাইনামিক ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু তথ্য এখানে আমরা অবলোকন করব। প্রথমত, এটা নেটওয়ার্ক মার্কেটিং ফ্র্যাঞ্চাইজি এর মতো 50 বছরের পুরনো ইন্ডাস্ট্রি। নির্মাতা থেকে গ্রাহক পর্যন্ত উৎপাদ এবং সেবার ডিস্ট্রিবিউশন এর একটা সামর্থ্যবান সম্ভাবনাময় তরিকা। নেটওয়ার্ক মার্কেটিং আজকে 125টি দেশে ব্যবসা করার একটা সুস্থাপিত তরিকা এবং বিশ্বভর প্রায় 20 মিলিয়ন লোক কোনো না কোনোভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্বতন্ত্র ডিস্ট্রিবিউটর। লিডারের অনুসরণ করুন। যে কোনো ইন্ডাস্ট্রির মূল্যায়ন করার সময় আপনার ওই ইন্ডাস্ট্রির লিডারের দিকে নজর দেওয়া উচিত, কেননা লিডারের চালচলন থেকে ইন্ডাস্ট্রির দশা সম্পর্কে জানা যায়। কম্পিউটার সফটওয়্যারে মাইক্রোসফট, ড্রিঙ্কস কোম্পানির মধ্যে কোকাকোলা এবং এমনই অন্যগুলো। এক্ষেত্রে মাইক্রোসফট এবং কোকাকোলা দুইটা কোম্পানি নিজেদের ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে নতুন দিশা দেখাচ্ছে। ইন্ডাস্ট্রি লিডার নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইন্ডাস্ট্রি লিডার হলো অ্যামওয়ে কর্পোরেশন অফ অ্যাডাপ মিশিগান। এরা সবার নেতৃত্ব করছে।
এদের কাছে ৭৫টার উপর দেশে ২৫০ মিলিয়ন ডিস্ট্রিবিউটর রয়েছে, যাদের বিদেশি ব্যবসা কোম্পানিটার টোটাল ব্যবসার 3/2 ভাগ। জাপানে গাড়ি ব্যবসার বাইরে কোকাকোলার পরে সবচেয়ে দ্রুত উন্নতি করা স্বচালিত কোম্পানি অ্যামওয়ে জাপান। অ্যামওয়ে কর্পোরেশন বিশ্বব্যাপী ১৯৯৪ সালে $৫.৩ বিলিয়ন, ১৯৯৫ সালে $৬.৩ বিলিয়ন, ১৯৯৬ সালে $৬.৮ বিলিয়ন ব্যবসা করেছে এবং বর্তমানে ১৯% হিসাবে তারা গ্রো করছে, অর্থাৎ প্রতি বছর ১ বিলিয়ন এর একটা বিশাল কোম্পানি এটা। বাৎসরিক রাজস্ব হিসাবে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলারের পরে অ্যামওয়ে এর দ্বিতীয় নম্বরে আসে, যেটা আমেরিকান ইন্ডেক্স ফরচুন 500-এর মধ্যে থাকা কোলগেট এবং জনসন অ্যান্ড জনসনের মতো কোম্পানি থেকেও অনেক বড়। এটাই স্পষ্ট যে নেটওয়ার্ক মার্কেটিং শুধু একটা সিদ্ধান্তই নয়, এটা বাস্তবতা। আর শুধু তাই নয়, এখানে কোনো বিবাদ নেই যে এই মডেল কাজ করে। তার প্রমাণ এদের মার্কেট লিডার কোম্পানিগুলো। ২০ বছর আগে ফ্র্যাঞ্চাইজি যেখানে ছিল, আজকে নেটওয়ার্ক মার্কেটিং সেখানে রয়েছে। এটা লোকেদের ফ্র্যাঞ্চাইজি, যা এক্সপোনেনশিয়ালভাবে বৃদ্ধি পায় এবং নিজেদের উন্নতি সর্বোচ্চ লেভেল পর্যন্ত এগোতে শুরু করেছে। বিশাল কদমে উন্নতি। বিগত কিছু বছর যাবৎ ইন্ডাস্ট্রি একটা ভালো উন্নতি প্রাপ্ত করেছে। যখন আমি প্রথমে ইন্ডাস্ট্রি সম্পর্কে ১৯৯০-এর দশকে লেখা শুরু করি, তখন নেটওয়ার্ক মার্কেটিং $২০ বিলিয়ন ব্যবসা করত প্রতি বছর। এরপর থেকে প্রতি বছর 10% করে বাড়তে বাড়তে ১৯৯৬-এ বিশ্ব স্তরব্যাপী এটা $১০০ বিলিয়ন বিক্রি প্রাপ্ত করছে। আর সবচেয়ে ভালো বিষয় এটা যে উন্নতির চরম সীমা এখনও আসা বাকি। নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্বর্ণযুগে আজকে আমরা প্রবেশ করছি। ২০ বছর পরে ফ্র্যাঞ্চাইজিং যেখানে ছিল, আজকে সেখানে নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে, যার মানে হচ্ছে এখনও উৎকৃষ্টতা আসা বাকি। আমি এমনটা অনুমান এই জন্য লাগাচ্ছি কেননা নেটওয়ার্ক মার্কেটিংয়ের এক্সপোনেনশিয়াল লাভের কারণে আসন্ন দশকের মধ্যে ফ্র্যাঞ্চাইজির বিক্রিকে পেছনে ফেলে নেটওয়ার্ক মার্কেটিং সামনে এগিয়ে যাবে। এটা একটা বিশ্বস্তরীয় গতিবিধি হবে। একে আমি বিশ্বস্তরীয় গতিবিধি হিসেবে বলছি। E² মানে হলো এক্সপোনেনশিয়াল। এই নিয়ম অনুসারে এন্টারপ্রেনারশিপ এর স্রোত সারা বিশ্বকে নিজের মধ্য দিয়ে নেবে। এর লাভ নেওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং নিশ্চিতভাবে নিজেকে সামর্থ্যবান বানিয়ে ফেলেছে। এখন আপনাকে নিজের ব্যাপারে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আমি কি ওই লোকেদের মতো একজন হব যে সামনের দশকের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিস্ফোরণকারী এই অগ্রযাত্রা দেখতে চলেছে, নাকি আমি ওই লোকেদের মধ্যে একজন হব যারা প্রচার প্রসারকে বাড়ানোতে অবদান রাখবে এবং এই প্রক্রিয়াগুলোর লাভ কামিয়ে যাবে? এখন আপনার সময় নকলের ব্যবহারে এই পুরো বইটিকে সমাপ্ত করার সবচেয়ে ভালো তরিকা হবে প্রকৃতির সবচেয়ে ভালো নকলের কাহিনী শোনানো। ক্যাটাল পিটার্স এই সুন্দর কিরাটির নাম তার চলার উপর দেওয়া হয়েছে, যা একটার পিছে আরেকটা কাতার মেনে চলতে থাকে। প্রশাসনালি ক্যাটারপিটার একটা ক্যাটারপিটারের অনেক বড় কপি ক্যাটার হয়। বাস্তবে এরা শুধু নকল করতেই জানে। এদের দল বেঁধে থাকার প্রবৃত্তি এতটা অধিক শক্তিশালী হয় যে এরা একটা আরেকটার অনুসরণ করে একটার পর একটা অন্ত পর্যন্ত চলতে থাকে। বহু বছর আগে ফ্রান্সের এক বিজ্ঞানী এই ক্যাটারপিটারদের দল বেঁধে থাকার প্রকৃতিকে জাজ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করেন। একটা বড় ওয়াটার পটের মধ্যে ক্যাটারপিলারের মুখ্য ডজন পাত্র ও তাজা পানি দ্বারা পূর্ণ ছিল। এর মধ্যে অনেকগুলো ক্যাটারপিটারকে ছেড়ে দেওয়া হয়। যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হয়। ক্যাটারপিটার্স তার সামনে চলতে থাকা ক্যাটারপিটার্স এর পেছনে চলতে শুরু করে এবং এভাবে তারা ওই পাত্রের মধ্যে চক্কর লাগাতে থাকে। ঘন্টার পর ঘন্টা, দিন রাত তারা চলতে থাকে। ভোজন এবং পানি ক্যাটারপিটারদের সামান্য কয়েক ইঞ্চি দূরে ছিল, কিন্তু দল বেঁধে চড়ার তাদের এই প্রবৃত্তি এতটা অধিক শক্তিশালী ছিল যে একটা ক্যাটারপিলারও ওই লাইন ভেঙে আলাদা হয়নি। লাগাতার 7 দিন পর্যন্ত চলতে চলতে একটা সময় ওই ক্যাটারপিটাররা দুর্বল হয়ে মারা যায়। প্রশ্ন হলো, আপনি কপিক্যাট করার জন্য কাকে চয়েস করছেন? ক্যাটারপিলারদের মতো? আমরা মানুষেরাও একসাথে থাকার প্রবৃত্তি সৃষ্টি থেকেই চর্চা করে আসছি, এজন্য আমরা ভালো কপিক্যাটার হই। কিন্তু আমাদের এই প্রবৃত্তি আমাদের চিন্তা করার ক্ষমতাকে সংকুচিত করে। যেখানে ওই কীড়াগুলো শুধু তাদের দলের দয়াতেই বেঁচে থাকে, কিন্তু মানুষ এই ক্যাটারপিটারের দলের মতো না হয়ে মানব দল থেকে আলাদা হতে পারে। আমরা এমন লোকেদের কপিক্যাটিং করা বন্ধ করতে পারি যাদের সিস্টেম লস করার এবং অন্য মানুষদের নির্ভরশীলতা, সন্দেহ এবং মানুষদের সংকটে ফেলার জন্য হয়ে থাকে। আপনি কি ওই ক্যাটারপিলারদের মতো শুধু আপনার সামনে যাকে দেখছেন তাকেই নকল করছেন? সামনে সবাই যা করছে দেখছেন তারই অন্ধ অনুসরণ করছেন? মানব ক্যাটারপিলার হয়ে ওই 95% এর পেছনে যাওয়ার জন্য সময় ব্যয় করছেন যারা মৃতপ্রায় বা
সরকারি পেনশনের উপর জীবন পার করতে চলেছে, নাকি বাস্তবিক সম্পত্তির দিকে নিয়ে যাওয়া প্রমাণিত পরিকল্পনা নকল করে আপনি ওই দল থেকে আলাদা হতে চান আর এই 5% সফল ব্যক্তির লিস্টে সামিল হতে চান? সম্পত্তি অর্জনের জন্য সিস্টেমের নকল কেন? আপনি ক্রমকে কেন ভাঙবেন আর সম্পত্তি অর্জন করার সিস্টেমকে নকল কেন করবেন? এই প্রশ্নের উত্তর একটা শব্দতে দেয়া সম্ভব: স্বতন্ত্রতা, স্বাধীনতা। বাধ্য হয়ে কাজ করা থেকে চিরজীবনের জন্য মুক্তি, অধিক কাজের প্রেশার থেকে মুক্তি, আপনার খরচকে পূর্ণ করার জন্য পার্ট টাইম কাজ করা থেকে মুক্তি, আপনার উপর কাজের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়া থেকে মুক্তি, আপনার খরচগুলোকে পূর্ণ করার জন্য পার্ট টাইম কাজ করা থেকে মুক্তি, কাজ করার জন্য সময়ের নির্ধারণ এবং আপনার ছুটিগুলো নিজের ইচ্ছামতো কাটানোর মতো স্বতন্ত্রতা। কেন অন্য মানুষের স্থানে নিজের স্বপ্নকে পূর্ণ করার এবং ছোট একটা টাকার জন্য পুরনো টাইমের কাজ করা প্রেশার থেকে মুক্তি। আপনার হয়তো মনে আছে, আপনি যা কিছু চান এবং যখন চান তাকে করার জন্য যথাযথ সময় এবং যথাযথ ধন সম্পত্তি থাকাই হচ্ছে বাস্তবিক সম্পদ। বাস্তবিক সম্পত্তি ফ্রি শব্দটিকে ফ্রি এন্টারপ্রাইজ এর পরিবর্তন করে দেয়। আমার মিত্র, কোন রকম কারণ ছাড়া বাস্তবিক সম্পত্তি অর্জন এর জন্য আমাদের কোনো না কোনো সিস্টেমের কপি করা জরুরি। এখন আপনার পালা, আপনি এটা করতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার জন্য জরুরি সমস্ত যোগ্যতা আপনার মধ্যে আছে। কেননা একই জায়গায় বারবার চক্কর লাগানোর পরিবর্তে একটা এমন সিস্টেমের কপি করা শুরু করুন যা আপনার জন্য সম্পত্তি অর্জন করে। এই স্থিতি থেকে বের হওয়ার জন্য এখন আপনার সুযোগ, মানে বাস্তবিক সম্পত্তি পূর্ণ স্বতন্ত্রতা অর্জন শুরু করুন। এটা সত্য যে আপনার এমন কিছু করার প্রয়োজন নেই যা আপনি এখন করছেন না। আপনি কপি করার ব্যাপারে এক্সপার্ট, এই কথাটা তো সত্য। আপনার কি মনে হয় না এখন আপনার সময় এসেছে আপনি আপনার স্বপ্নের সাথে সমঝোতা করার সিস্টেমের নকল করার স্থানে আপনি স্বপ্নগুলোকে পূর্ণ করার কোনো সিস্টেমের নকল করবেন? এটা স্পষ্ট ভবিষ্যতের ব্যাপারে আপনার বাস্তবিক ভয় কি। বাস্তবিক সম্পত্তি অর্জন করার সিস্টেমের নকল করার ব্যাপারে কোনো রকম ভয় নেই। বাস্তবিক ভয় হলো এই বিশ্বে 95% লোকেদের মধ্যে সম্মিলিত হয়ে যাওয়া এবং মৃতপ্রায় অবস্থা বা সরকারি অনুদানে বা পরিবার বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে আশ্রিত হয়ে শেষ জীবন কাটানো। বাস্তবিক ভয় হচ্ছে আপনার সোনালী সময়টাতে রিটায়ারমেন্টে যেতে পারা। বাস্তবিক ভয় হচ্ছে যখন আপনি নিজে এটা জানেন যে আপনি কিছু করতে পারেন, তাও আপনি সামান্য জীবন স্তরের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন। বাস্তবিক ভয় হচ্ছে এটা যে আপনাকে আপনার স্বপ্নগুলোকে ছাড়তে হচ্ছে, কেননা আপনি ভুল পরিকল্পনার নকল করছেন যা কখনো আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবে না। নেগেটিভ চিন্তা রাখা মানুষদের আপনার স্বপ্ন কখনো চুরি করতে দিবেন না। নেগেটিভ চিন্তা করা ব্যক্তি ওই ক্যাটারপিটারের মতো হয় যারা তাদের ওই সিস্টেমের নকল করতে করতে পে চেক টু পে চেক করতে করতে শেষ পর্যন্ত মারা যায়। আর কিছু লোক এই পে চেক টু পে চেক কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করে, যারা শুধু দিশাহীন হয়ে কেবল চাকরিটাই করতে থাকে। সুযোগ কখনো হারাবেন না। বাস্তবিক স্থিতিকে অর্জন করে স্বতন্ত্র হওয়ার এখন আপনার হাতে সুযোগ, কিন্তু এই জন্য আপনাকে একটা আলাদা প্ল্যানের কপি ক্যাটিং করতে হবে। সবসময় মনে রাখবেন, সুযোগকে ওই সময়েই ধরা উচিত যখন সেটা আপনাকে দেয়া হয়েছে, না তো তখন যখন আপনি চিন্তা করবেন যে আপনি তার জন্য প্রস্তুত। যেমনটা আমি সবসময় বলি, সুযোগ কখনো হারানো উচিত না। অন্য কেউ সেটা লাভ ওঠানোর জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগের কাছ থেকে আপনি লাভ ওঠাতে যত দেরি করবেন, একে ধরার সুযোগ আপনার কাছ থেকে ততটাই কমতে থাকবে। আপনি একজন ভালো কপি ক্যাটিং ফ্র্যাঞ্চাইজি। এরপরে সবচেয়ে বড় আর্থিক গতিবিধির উপর লাভ ওঠানোর জন্য আপনি নিজেকে একটা সুযোগ দিন। আজকে নেটওয়ার্কিং ওই স্থানে রয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজিং আজ থেকে 20 বছর আগে ছিল। একে ব্যবহার করার জন্য এখন থেকে ভালো সময় আর কখনো হবে না। 5%-এর মধ্যে আসার জন্য এখন আপনার সুযোগ। অন্য কারো পূর্বে আপনি এই সুযোগের লাভ উঠান। আপনি একজন ভালো কপি ক্যাটার। আপনার যোগ্যতা এর মাধ্যমে সফলতা প্রাপ্ত আপনি করতে পারবেন। এখন এর থেকে ভালো সময় কখনো আসবে না। এটা আপনার যোগ্য সম্পত্তি অর্জনের আপনার রাস্তায় কপিক্যাট করার সময় এখনই। বর্তমান সময়টা আপনার। এরই সাথে শেষ হলো কপিক্যাট মার্কেটিং 101 এর সম্পূর্ণ বাংলা অডিও বুক। বইটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই অডিও বুকগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।